গল্প প্রেমঘর নবম পর্ব। লেখনীতে নার্গিস সুলতানা রিপা। সিজন 1। সকাল 9টা বাজে। নৌসিন এখনো ঘুমাচ্ছে। রাতে বেশি তো ঘুমাতে পারেনি আজও। আর শরীরও তো বেশি ভালো যাচ্ছে না। কিন্তু বাইরের চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায়। উঠে ড্রয়িং রুমের দিকে যায়। উপর থেকে নিচে চোখ দিতেই অবাক হয়ে যায়। ওর বাড়ির সবাই বসে হাসি হাসি করছে খুব। এমন ভাব যেমনটা বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ পেলে সাপোর্টাররা যেমন হরুৎকল করে তেমন। নৌসিন হাবলার মতো দাঁড়িয়ে বুঝার চেষ্টা করছে। সাদাদের মায়ের চোখ উপরের দিকে পড়তেই ওই যে আমার মা মনি উঠো গেছে, উপরে এসে নৌসিনকে নিচে নিয়ে আসে। নৌসিনের মা তো এসে মেয়েকে জড়িয়ে ধরে, সবার সামনে চুমুতে ভরিয়ে তুলছে। মা আমার। কখন? পাশ থেকে নৌসিনের বাবা মেয়ের প্রশ্ন শেষ না করতেই বলে উঠে, সকালে এসেছি আমরা। সাদাত গিয়ে যা বলল। নৌসিন তো লজ্জায় শেষ। বুঝে গেছে যে সাদাত সবাইকে বলে দিয়েছে। হঠাৎ করে কেউ একজন নৌসুনের মুখে জোর করে মিষ্টি পুরে দিল। পাশে তাকাতেই দেখে স্বয়ং শ্বশুর। সাদাদের বাবার এমন কাণ্ড দেখে সবাই তো হাসতে হাসতে শেষ। রাফসা নৌসিনকে টেনে নিয়ে সোফায় বসায়। বাবা, জানেন আন্টি আপনার মেয়ে না কাল মিষ্টি করছিল, আমি ভাবুমাল এমনি করছে হয়তো। কিন্তু মুচকি হাসল নৌসিন। সাথে বাকিরাও খুব খুশি। আর করলো তো করলো, সবার আগে ভাইয়াকে দিল প্রাপ্তি। হয়েছে, করছে বেশ করছে, কত মিষ্টি এনেছে ভাই ভাবি। নৌসিনের বাবা মাখা যত খুশি খা, আর নৌসিনের মায়ের বানানো মিষ্টিও তো আছে। সাদাদের মা, হ্যাঁ হ্যাঁ লাগলে আরো আনবো। প্রাপ্তির বাবা, আব্বু আমি আমার বন্ধুদেরও খাওয়াবো। এই না আগে বেবি হোক নিপা, আপনি প্লিজ। না প্রাপ্তি, বেবি আগে হোক, তারপর তোমার যা খুশি করো। তাহলে পরে কিন্তু আমি ফ্রেন্ডসদের নিয়ে পার্টি দিব। ওকে ওকে ডান, আমি পে করব তোমায়। অহ আপনি সো সুইট। আচ্ছা শোনো, অনেক হয়েছে বৌমা, এবার আমার কথা মন দিয়ে শোনো। সাদাত কোথায় গেল? প্রাপ্তির মা, ভাইয়া কই জানি। প্রাপ্তি, আচ্ছা যাই হোক, নৌসিন মনিকেই বলছি এখন থেকে একদম লাফালাফি করবে না, আর অরূপকে যখন তখন কোলে নিবে না। কাকি? অরূপ? হ্যাঁ অরূপ কোলে নিবে না ওকে, আর কাজে তো হাত লাগাবেই না, আর খাওয়ার কথা তো বলবো না কিছু তোমাকে, সেটা সাদাত আর রাফসার দায়িত্ব। সাদাত আসুক, আমি সব বুঝিয়ে বলবো তাকে। কাকি সব মানলাম, বাট অরূপকে একটু কোলে তো নেই আমি, তাতে কি হয়? ওই চুপ করছিলে, আমার 21 কেজি হয়েছে এখন, আর যদি দেখেছি তোর কোলে খবর খারাপ আছে। ভাবি, হ্যাবস এখানে। হালিমা খালা খাবারটা নিয়ে এসো। নৌসিন পুরো ঘুম থেকে উঠেই খাবে নাকি? যদিও 9টা বাজে। সে তো উঠল মাত্র। মিষ্টিও খেয়েছে একটা, তাতেই গা গুলাচ্ছে। খাবার এসে গেছে। ছোট মা যান, পুরা দাই খাইবেন। হালিমা খালা, এত কি আর অমন? কয়টা ফল তো। নৌসিন আর কিছু বলার সুযোগ পায়নি। রাফসা জোর করে আঙ্গুর, আপেলের টুকরা খাওয়াচ্ছে নৌসিনকে। এক পর্যায়ে নিজের মুখ চেপে ধরে নৌসিন। মাথা নেড়ে না করছে, আর পারবে না। সবাই তো হাসি দিয়ে গড়াগড়ি করছে পারলে। নৌসিনের এমন অসহায় অবস্থা দেখে বিকালের দিকে নৌসিনের বাবা মা চলে যায়। রাফিনা নৌসিনের ভাতিজায়ের জন্য ওর ভাবি আসতে চেয়েও পারেনি। বাসায় পৌঁছে ওর মা ফোন করে মেয়েকে। নৌসিন তো ভয় পাচ্ছিল, ওর মা যদি বেবির কথা শুনে রাগ করে। কিন্তু না, খুব খুশি হয়েছে ওর মা। বারবার ফোন করে খবর নিচ্ছে কখন কি করছে। বেশ খুশি নৌসিন। সবাই কত খুশি। সাদাত অফিসে যাওয়ার আগে সবাইকে নৌসিনের পেছনে লেলিয়ে দিয়ে গেছে, খেয়াল রাখার জন্য। নৌসিন যে পরিমাণ খেয়েছে গর্ভবতী মহিলার জন্য পর্যাপ্ত। কিন্তু নৌসিন নিতে পারেনি। 3-4 বার বমি করছে। আর মেয়েটা এত ভাবে যে কারো যেন মন খারাপ না হয়, সেজন্য বমির কথা কাউকে বলে না। পরের দিন নৌসিনের ভাইয়া আর ভাবিও আসে রাফিনকে নিয়ে। রাফিনকে পেয়ে নৌসিনও মহা খুশি। অরূপ, তুবা আর রাফিনকে পেলে নৌসিনের যেন আর কিছু লাগে না। খাওয়া, বমি, সাদাদের শাসন, সবার হাজারটা ভালোবাসার শাসন, দিনকাল খুব ভালো কাটছে। আর দিন দিন হৃদির বিয়েটাও এগিয়ে আসছে। আজ 21 তারিখ, সামনেই 1 তারিখ। বাড়িতে বিয়ে নিয়ে বেশ আলোচনা। ব্যস্ত সবাই নৌসিন আর হৃদিকে নিয়ে। নিপা জোর করে হৃদিকে অফিস থেকে এজ মাসের ছুটি নিয়েছে।
নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15। স্পর্শ হৃদিকে ছাড়া আজকাল অন্য কিছু ভাবতে পারে না। পারে তো সারাক্ষণ আগলে রাখতে চায়। এসবের মাঝেও হৃদি বার নৌসিনকে দেখে ভাবে, যদি আজ ও সাদাদের বউ হতো তাহলে তো। আবার পরক্ষণে ভাবে না হতো বলে কোনো শব্দ হয় না। হয় আর হচ্ছে এটাই বাস্তবতা, আর কিছু না। আর ওর বর্তমানের সবটা জোরে পরশের অস্তিত্ব। সাদাদের প্রবেশ মানবে না সে, হ্যাঁ মানবে না। সাদাদ ওর জন্য নিষিদ্ধ। শুধু পরশ মহাসত্যি। পরশের বাদশা ধারণ করবে সে। যত কষ্টই হোক পরশকে নিয়েই বাঁচবে। তবে ভয় হয় খুব, পরশ যদি ছেড়ে চলে যায়। হৃদির মনেও দিন রাত ভয় কাজ করে। পরশের জন্য। ভালো যে বাঁচতে শুরু করেছে, তারই তো পূর্ব লক্ষণ। হৃদি পরশের সাথে ফোনে কথা বলছিল। রাত প্রায় 10:30। তখন নিপা নক করে হৃদির রুমে। কে? সিস্টার ইন লামি। ভাবি এসেছে, আমি রাখছি, বলে ফোন কেটে দিয়ে দরজা খুলে দেয়। ভাবি আসো। কি করছিলে? এই তো। পরশ। ভাবি। আহারে ননদিনী দেখি লজ্জাও পায়। ধুর তুমি না, কথায় লজ্জা পেলাম। আচ্ছা রে বাবা, বেশ বেশ, লজ্জা পাচ্ছি না তুই। হয়েছে এখন বলো কি বলবে? তুবা ঘুমিয়েছে। হ্যাঁ প্রাপ্তির সাথে ঘুমিয়েছে। নৌসিনের কাছে শুবে বলে বায়না করছিল কিন্তু পাঠায়নি। খুব হাত পা ছড়ায় ঘুমের মাঝে। নৌসিনের শরীর এমনিতে খারাপতাই। ও হ্যাঁ এবার শোনো। সিলেটে গিয়ে এত কালো কেন হয়েছ? আমি তো ঠিকই আছি। ভাবি। আমি কি করব সিলেটে, এজন্যই যেতে মন চায় না, তোমরা আশায় গেলাম। কি অবস্থা মুখের আগেও তো সিলেট ছিলে, এমন দেখাতো না তো। আসলে ভাবি, রাত জাগা হয় বেশি তোমার। পরশকে বলো এত রাত অবধি কথা বলার এখন কোনো দরকার নেই। আর তো মাত্র 9 দিন পরে না, সারা রাত যা খুশি করার করবে। ভাবি। চুপো যাও তুমি। ওরে, আমি বললেই দোষার নিজে। খুব না, আমি মনে হয় জানি না কিছু, ভাইয়াও তো। ওই মাইর খাবি। আচ্ছা শোনাসলেই এত রাত জাগিস না। বিয়ের আগে একটু কম কথা বল। 12টায় শুয়ে পড়িস। আর কাল সকালে পার্লারে যাব, তোকে নিয়ে রেডি থাকিস। ওকে যাব, যাও তুমি এখন। হৃদির একটু বেশি তারা নিপাকে রুম থেকে বের করার। ফোনের লাইট যে জ্বলছে বারবার। সাইলেন্ট মোড, তাই নিপা বুঝতে পারছে না। জোর করে নিপাকে পাঠিয়ে দিল হৃদি। অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। 9টা মিসড কল। বেচারি তো বললই ভাবি এসেছে। আর এই পাগল ফোনের উপর ফোন দিয়ে চলেছে। মনে অনেক সাহস নিয়ে কল ব্যাক করল হৃদি। আর ওপাশ থেকে শুরু হয়ে যায় চর্মের লেভেলের ঝাড়ি। হৃদি চুপচাপ শুনে যাচ্ছে সব। আর যার সাথে যাই করুক না কেন পরশের সাথে পেরে ওঠা মুশকিল। হৃদির তো এখন ইচ্ছা হচ্ছে পরশের মাথাটা ফাটিয়ে দিতে। শুধু একটু সাহসের দরকার আর কি। হৃদি কোনো কথা বলছে না। তবুও তার দোষ। এই চুপ করে আছো কেন, রাস্কেল কোথাকার? হ্যাঁ স্টুপিড গার্ল। কি? থাপ্পড় দিয়ে তোর কি বের করব হারামি। পরশ। আমি কি করলাম? আপনিই তো। চুপো তুই। পরশ প্লিজ, এত রেগে যান কেন সব সময়? তো কি করব আমি? হ্যাঁ প্লিজ পরশ, ভাবি এসেছিল তো। তো ফোনটা ভাবির সামনে ধরলে কি হতো? ভাবি পরে দুষ্টুমি করত তাই তো। ভাবির কাজ সেটা করবে। বিয়ের রাতের পরেও তো করবে সেটা। পরশ। এত খারাপ আপনি? খারাপের কি দেখলি, সব তো বাকি এখনো। ধুর রাখেন তো। ওই রাখলে রোমে গিয়ে উঠবো, বাসর রাতের কাজ আছি। উফ, আপনাকে না আমি চিনে উঠতে পারি না। এই রাগে পরমাণু বোমা আর পড়ে বেহা। মার্ডার মুভি। কি বুঝে নাও। পরশ। আপনি ফোন রাখলে খবর আছে। আজই মার্ডার মুভি অ্যাকশন করব তোর সাথে। হৃদি, জাস্ট সাপোজকি করব আমি তোমার। কি ভাববো? মার্ডার মুভির চেয়েও বেশি রেবো। আপ। সব শেষ তোমার, সব শেষ আর কয়টা দিন। কুকড়ে যাচ্ছে হৃদি পরশের প্রতিটা কথায়। তবুও পরশের কথা থেকে বাঁচার উপায় নেই। অবশেষে পরশের সব রকমের অ্যাকশন শেষ হয় রাত 2টোয়। হৃদি তো হাফ ছেড়ে বাঁচল। লম্বা একটা ঘুমে সকাল 8টা। তো এমনি এমনি আর উঠতে পারে নিতুবার ডাকে ঘুম ভাঙে। সকাল 10টার দিকে নিপা হৃদিকে নিয়ে পার্লারে যায়। তুবা আর অরূপ এমনি হলে যাওয়ার বায়না করত, কিন্তু এখন আর করে না, কারণ সাদাত যে বলে দিয়েছে সব সময় নৌসিনকে দেখে রাখার জন্য। সাদাদের প্রতিটা নিঃশ্বাসে তো নৌসিন অনেক আগে থেকেই।
আর আজকাল তার ভালোবাসার পাগলামে অনেক গুণ বেড়ে গেছে। এখনো 3 মাস হয়নি, তবুও পেটের উপর কান পাতা শুরু হয়ে গেছে বেচারার। সাথে তুবা আর অরূপকেও শিখিয়েছে কিভাবে পেটে থাকা বাচ্চার সাথে কথা বলতে হয়। অফিসের যতটুকু কাজ বাসায় করা যায় সবটাই বাসায় করে। সাদাত বাসায় না থাকলে নৌসিন তবুও একটু হাফ পায়, থাকা অবস্থায় তো কোনোভাবে এদিক সেদিকে করার উপায় নেই। সব নিয়মকানুন পালন করিয়েই ছাড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। 11টায় অফিস গিয়েছে আর 1:30টায় বাসায়। এমনিতে 2টোর পর আসে আর আজ। নৌসিন জাস্ট তেঁতুলের বাটিটা নিয়ে বসেছিল, এর মধ্যেই সাদাত রুমে ঢুকে। নৌসিন তো পুরো বোকা বনে। হায় আল্লাহ! কি হবে এখন? নৌসিনের রক্তে যথেষ্ট হিমোগ্লোবিনের অভাব, তাই ডক্টর বারবার না করেছে টক খাওয়ার জন্য। খুব বেশি হলে তরকারিতে দিয়ে খাওয়ার জন্য। আর তেঁতুল তো কোনো মতেই না। সাদাত এজন্য রান্নাঘরের সব আচার রাফসাকে বলে সরিয়ে রেখেছিল। আর নৌসিন বেচারি এত দিন লুকিয়ে লুকিয়ে একটু খেত। তেঁতুল খাওয়া হয়নি। আজ রহিম চাচাকে কত পামপট্টি দিয়ে একটু তেঁতুল আনালো, খাওয়ার আগে সাদাত হাজির। কি করবে নৌসিন এখন? সাদাদের চোখ অলরেডি নৌসিনের তেঁতুলের দিকে চলে গেছে। নৌসিন ঢুক গিলছে শুধু। আজ আর রক্ষা নেই ওর। নৌসিনের কলিজা শুকিয়ে আসছে সাদাদের চাহনিতে। সাদাত কোনো কথা না বলে রুমে প্রবেশ করল। শান্ত দৃষ্টিতেই তাকিয়ে আছে নৌসিনের দিকে। প্রশ্ন করে, এটা কি খাচ্ছ? মাথা নিচু করে আছে নৌসিন। কি জবাব দিবে? জবাব দেওয়ার তো কিছু নেই। কি হলো? আনসার মি। কেঁপে উঠে নৌসিন। খুব ভয় যে সাদাতকে। সররি। ওয়ার্ড দা শরীরাবি সেগুলো কি? হ্যাঁ। তেঁতুল। সাদাত আর কিছু না বলেই তেঁতুলের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। হা করে তাকিয়ে আছে নৌসিন। চোখ ছল ছল করছে। ফেলে কেন দিল? কত শখ করে আনিয়েছে কিন্তু খেতেও পারল না। কান্না স্বরে বলো উঠে। আমার তো খেতে মন চাইছিল, আমি খাবো। কি? আবার বলো তো। কি আবার খাবো আমি? মন চাই না বুঝি? না খাবে না? টক খেলে গাটা আর গোলায় না। ভালো লাগে তাই তো। চুপ! এই ধমকে এবার চোখের পানি বেরিয়েই এলো নৌসিনের। ওয়ার্দা! চোখে পানি? এটা তো প্রেগনেন্সির সময় সব মেয়েরাই খায়। হায়ো কাঁদছ কেন তুমি? ফেলে দিয়েছি তাই কাঁদছ? থাপ্পড় দিয়ে না কান্না বের করব? ফাজিল কোথাকার! তেঁতুল খেতে মন চায় শুধু, ফল সবজি এগুলোতে মুড আসে না কখনো। এই চোখ মুছো না হলে কিন্তু। আমি কি করব? কিচ্ছু করা লাগবে না তোমার, আমি দেখছি। সাদাত রাফসাকে ডাকা শুরু করে। কি হয়েছে? এত ডাকছিস কেন? ওকে দেখো। ও মানুষহীন, কি হয়েছে, কাঁদছিস কেন? তেঁতুল খাচ্ছিল উনি, ফেলে দিয়েছি তাই। হায় আল্লাহ, তুই তেঁতুল খাচ্ছিলি? মুখেও তো দিতে পারিনি, ও এসে ফেলে দিয়েছে। আল্লাহ, ভাগ্যিস এসে গেছিল, ভালো করেছে। শোন, তুই আর যা খাওয়ার খা, তেঁতুল একদম মুখে দিবি না। আর বাসায় তো তেঁতুল নেই। কোথায় পেলি তুই তেঁতুল? রহিম চাচা। কি? রহিম চাচা এনে দিয়েছে তোমায়? সাদাত আস্তে। রহিম চাচাকে জোর করেছিস নিশ্চয় তুই? মাথা নেড়ে হ্যাঁ বলে নৌসিন। শোন, আর যেন না শুনি তুই টক খাইছিস। আমি তো মাঝে মাঝে মাছ দিয়ে টকের ঝুল তরকারি করে দিই। আজও করে দিব, বাট এই সব না প্লিজ। মাথা নিচু করে বসে নৌসিন শুধু হুম হ্যাঁ করে যাচ্ছে। রাফসা চলে গেলে সাদাত চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। নৌসিন আগের মতোই খাটের উপর বসে আছে। সার্ভেন্ট এসে ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে যায়, আর রাফসা অন্য একজন সার্ভেন্টকে দিয়ে সাদাত আর নৌসিনের খাবারটা ওদের রুমে পাঠিয়ে দিল, যেন দুজনে আলাদাভাবে ভালো কিছু সময় কাটাতে পারে। সাদাদের রাগটাও কমবে আর নৌসিনকেও জোর করে বেশ খানিকটা খাওয়াতে পারবে। সবার সাথে খেতে বসলে সাদাত তো এত বেশি জোর করতে পারে না, আর সেই সুযোগটা নৌসিন খুব ভালো করে নিতে জানে। সাদাত বিছানায় একটা দস্তরখানা বিছিয়ে খাবারগুলো ভালো করে রাখল। একটা প্লেটেই খাবার পরিবেশন করে, প্রথম লোকমাটা নৌসিনের মুখের কাছেই ধরল। হা করো। চুপ করে বসে আছে নৌসিন। সাদাত ধমকের বদলে মুচকি একটা হাসি দিয়ে বলল, বাবুর মা, বাবুর অনেক ক্ষুধা লেগেছে, খাও না গো। মুখ তুলে তাকায় নৌসিন। কিছু বলল না। হা করো, তোমার ভালোর জন্যই তো বলেছি জান। তোমার শরীর এমনিতেই খুব দুর্বল। আর ডক্টর তো বলল হিমোগ্লোবিনের অভাব খুব। তাই সব সময় ভয় থাকি আমি। কেন শোনো না আমার কথা?
নৌসিন সাদাদের হাত থেকে প্লেটটা নামিয়ে রেখে ঝাঁপিয়ে পড়ল সাদাদের বুকের উপর। সরি আর খাবো না ওইসব। সাদাত শক্ত করে আঁকড়ে ধরল নৌসিনকে। পাগলি আমার, সরি বলতে হবে না। সেটা তো আমার বলা উচিত ছিল, বকলাম যে। ঈশ্বস না, তুমি কোনো দিন আমাকে সরি বললে না। ভালো লাগে না আমার। ওকে তাহলে এবার খাওয়া যাক। হুম। সাদাত খাইয়ে দিচ্ছে নৌসিনকে। শিং মাছ দিয়ে চালতার ঝোল। ভালোই লাগছে নৌসিনের। সাদাদও খাচ্ছে মাঝে মাঝে। সাদাদ, এটা আবার কি? শিং মাছটাই তো ভালো ছিল। কবুতরের গোস্ত। হ্যাঁ, আমি তো বুঝলাম এটা কবুতরের গোস্ত, বাট সাদাদ এটা ভুনা তো ভালো লাগছে না। কবুতরের গোস্ত রক্ত উৎপাদনে অনেক সহায়ক। খেলাম তো একটু এটা। আর না প্লিজ, পেঁয়াজের কেমন একটা গন্ধ আসে। আচ্ছা, আর দুটো লোকমা এটা দিয়ে। কি আর করার, কবুতর দিয়েও খেতে হলো। সাদাত খাইয়ে দিলে সাদাত সবগুলো লোকমায় ভাতের চেয়ে তরকারিই বেশি দেয়। যা নৌসিন আগেও খেতে পারতো না, আর এখন তো খাওয়া আরো মুশকিল। সাদাত আর না শিং মাছ, কবুতর তো খেলাম, এখন সবজিটা দিও না প্লিজ। টমেটো আর আলুই তো শুধু। তুমিই তো বললে শিং মাছের পরে এটা খাবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর পেটে ঢুকবে না, কিছু বমি বমি লাগছে। পরে যা খেয়েছি সব আউট হয়ে যাবে। এতটুকুই থাক, তবু কাজে লাগবে। সাদাদও আর জোর করল না। যদি বমি করে তাহলে শরীরটা আরো ভেঙে পড়বে, সাথে খাবারের পুষ্টিটাও কাজে দিবে না। খাবারগুলো নিয়ে সোফায় চলে আসে বেচারা। যেন নৌসিনের কোনো অসুবিধা না হয়। নৌসিনের গায়ে কম্বল মুড়ি দিয়ে এসে তারপর নিজে খাওয়া শুরু করে। রিদি পার্লার থেকে এসে কল করে পরশকে। হ্যালো। হুম। পার্লারের কাজ শেষ। হুম। আজকে বিকেলে আসবো আমি। কি? হ্যাঁ তৈরি থেকো। বার পরশ আমসো টারাড। সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট ঘুরবো এদিক সেদিকে, তোমাকে নিয়ে কাজ তো আর করাবো না। পরশ। কোনো কথা না ডার্লিং, বাই অফিসে আছি। ওকে। ওফো। অসহ্য, বলেই ফোনটা রেখে এসি অন করে দিল। বাইরে এই নভেম্বর মাসেও বেশ গরম ঢাকা শহরে। তাই এই অবস্থা। রাফসা বিকালে একটু শুয়েছে মাত্র। অরূপ বাইরে খেলছিল তুবার সাথে। কথা থেকে কাঁদতে কাঁদতে হাজির হলো বাচ্চাটা। চোখ লেগে এসেছিল রাফসার। অরূপের কান্নার আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসে। আব্বু, কি হয়েছে তোমার? আমুম। কি বাবা, এভাবে কাঁদছো কেন? আম্মু। কি শোনা? আম্মু। নতুন বউ কি আর আমাকে আদর করবে না? কেন বাবা, করবে তো, আগে দেখি চোখটা মুছি আমার বাবার। পরে সব কথা, আর কাঁদবে না কিন্তু। দাদুন বলেছে, নতুন বউয়ের পেটে নাকি একটা ছোট্ট বাবু আছে। ও নাকি আমার মতো হবে। ও যখন আসবে আমাকে নাকি কেউ আদর করবে না। পাগল রে আমার, তোমার দাদুনপ্রাপ্তির মা তো তোমার সাথে মজা করেছে বাবা। তোমাকে সবাই সব সময় ভালোবাসবে, আর তোমার নতুন বউয়ের যে বেবি আসবে সে তো অনেক ছোট হবে, তোমার মতো দৌড়াতে পারবে না, তোমার মতো খেতে পারবে না। আস্তে আস্তে বড় হবে। তুমি তো ওর ভাইয়া হবে, তোমার তুবা আপু হবে, আপুনি তোমরা সবাই মিলে ওকে হাঁটতে শিখাবে, খাওয়াবে, অনেক মজা হবে সোনা। তাহলে দাদুন যে বলল। হাসতে হাসতে রোমে ঢুকে প্রাপ্তির মা। সাথে তুবাও এসেছে। মামিমণি দেখো না, অরূপ শুধু শুধু কাঁদছে, ছোট নানু তো মজা করছিল ওর সাথে। হ্যাঁ তাই তো। দেখেছো অরূপ, তোমার আপু কত বুঝে। আর তুমি? অরূপ তোর আপু আর তোর আম্মু তোকে ঘোল দিচ্ছে, বোকা বানাচ্ছে। তুই দেখিস তোর নতুন বউয়ের কোলে বেবি আসলে তোর কাকাই। নতুন বউ তোর আম্মু আব্বু কেউ আর এখনকার মতো ভালোবাসবে না। হাসতে শুরু করলো সবাই। অরূপ মন খারাপ করে বসে আছে। তুবা অরূপের পাশে বসে, হাতটা নিজের হাতে নিয়ে খেলতে খেলতে বলল। শোন অরূপ, আমি তো তোর বড় তাই না? অরূপ তুবার দিকে একবার তাকিয়ে বলল, হুম। তাহলে কে আগে এসেছে বল তো? তুমিই তো এসেছো, ফুপ্পির পেটে ছিলে তুমি, আর আমি আম্মুর পেটে। তুমি তো 2 বছর আগে এসেছো, ফুপ্পি বলেছিল তো একদিন। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে তুই আসার পরে কি আমাকে কেউ আদর কম করে? আমাকে তো সবাই তোর মতোই ভালোবাসে, বাসে না? অরূপ বেশ খানিকক্ষণ ভাবল। তারপর বিশ্বজয়ী একটা হাসি দিয়ে তুবাকে জড়িয়ে ধরে বলল, আপু, তাহলে নতুন বউয়ের বেবি হলেও সবাই আমাকে এক রকমই আদর করবে, তাই না বলো? হ্যাঁ রে বকা, হ্যাঁ। রাফসা আর প্রাপ্তির আম্মু তো অবাক। এইটুকু মেয়ে কি সুন্দর করে বুঝাতে পার। রাফসা তুবাকে নিজের কোলে বসিয়ে আদর করছে, ওরে আমার পাকা বুড়ি রে, কত বুদ্ধি।
মামি মনি আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ বাবুটা বড় হয়ে গেছো, তুমি আরো বড় হতে হবে। কি আর করার, তাহলে অরূপের আপু তো ওকে সব বুঝিয়ে ফেললো। আমার আর মজা করা হবে না। না না দাদুন, মজা করব তো আমরা। আপু নামো, আসো আমরা খেলবো। আম্মু তুমি ঘুমাও। আরে অরূপ, তোমার আপু ব্যথা পাবে, আসতে নিয়ে যাও। রাফসা খুশি মনে শুয়ে পড়ে। আবারও ওরা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুমানোর পর শরীর ভারী কিছুর অনুভবে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে বড় সর ধাক্কা খায় একটা। কি? ঘুম ঘুম গলায়। সাদ রাফসার গলায় মুখ দিতে ব্যস্ত। সাদ। সাদ রাফসার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, চুপ একদম। কখন এলে তুমি? মাত্র, কোনো কথা না রূপসী। রোমাঞ্চ চলবে শুধু। ঘুমাচ্ছিলাম তো। চুপ। বলেই ঠোঁটে ঠোঁট মিশিয়ে নেয়। গলার ভাঁজে, মুখে, ঘাড়ে, ঠোঁটে ভালোবাসার আবেশে ভরিয়ে তুলে সাদ তার প্রিয়তমাকে। উপভোগ করছে দুজন দুজনকে। রাফসা সাদকে সরিয়ে দিয়ে নিজেকে কন্ট্রোল করে বলল, রোমাঞ্চ রাজা। আর না গো, অফিস থেকে এসেছো, ফ্রেশ হয়ে খাবে আগে। তোমাকে খাবো আগে, যান। বলেই শাড়ির আঁচল সরিয়ে নিল কাঁধ থেকে। হার মানাচ্ছে রাফসার সকল বারণকে। সময় থেকে সময়ে অগ্রসর হচ্ছে তাদের ভালোবাসা। পরন্ত বিকেল বেলা, জানালার গ্রিলের কাঁচগুলো বন্ধ। ফ্লোরে এক এক করে আছড়ে পড়ছে সাদের কোট, শার্ট, গেঞ্জি। রাফসার শাড়িটাও যে বাকি নেই, ব্লাউজের ফিতাটাও উন্মুক্ত। দুজন দুজনের পোশাকে পরিণত হয়েছে। সাদ, সরো। ছেলের খেলা শেষ হয়ে যাবে একটু পরেই। চলে আসবে। প্লিজ সরো, শাওয়ার নিতে হবে তো। আসুক ছেলে মেয়ে সব আসুক। সাদ, উঠো না। আর একটু থাকো। না প্লিজ, বিকাল বেলা তো। তাহলে রাতে কিন্তু আবারও শেষ করব এভাবে। যা। ইসলাল বউরে। এত লজ্জা। ভয় নেই ডাক্তারনি, তোমার স্বামীর কোনো কষ্ট হবে না। যথেষ্ট পাওয়ারফুল সে, চাইলে বারবার। রাফসা সাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদ অট্ট হাসিতে মেতে উঠে। রাফসা শাওয়ার নিয়ে এসে রুমটা ঠিক করপ নেয়। কাপড়গুলো যেভাবে ছিটানো ছিল, জোর করে ধাক্কা ধাক্কি করে সাদকে শাওয়ারের জন্য পাঠায়। আর আল্লাহর রহমতে এতক্ষণ একবারও ছেলে রুমে আসেনি। রাফসা ড্রায়ার করে চুল শুকিয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে সাদের জন্য খাবার নেওয়ার জন্য। মানুষটা লাঞ্চ বাইরে করে, আজ যাও বিকালে এসেছে বাসায়। এসেই কাহিনী শুরু। তাই রাফসা যতটা সম্ভব সাদের যত্ন নিতে উঠে পড়ে লেগেছে। ডাক্তার বলে কথা, এসব বিষয়ে একটু বেশিই দক্ষ। পরশ হৃদিকে বাসায় এসে নিয়ে গেছে। লং ড্রাইভে আছে দুজনে। শাড়ি পরে এসেছে হৃদি পরশের কথা মতো। কেউ কোনো কথা বলছে না অনেকক্ষণ। পরশ শুধু শুধু মাঝে মাঝে হৃদিকে দেখে যাচ্ছে। দুজনে সারা বিকাল থেকে সন্ধ্যা শহর ছেড়ে গ্রামেও গাড়ি নিয়ে ঘুরেছে। রাত হতে চলল, পরশ হৃদিকে নিয়ে একটা পুরানো বাসায় ঢুকে। গ্রামের বাড়ি একটা। হৃদি কিছু জানতে চায়নি। চেয়েও খুব বেশি লাভ হবে না। বাসাটায় কেউ নেই। পরশ হৃদিকে গাড়ি থেকে নামতে ইশারা করলে নেমে দাঁড়ায় হৃদি। আচমকাই হৃদিকে কোলে তুলে নেয় পরশ। আরে কি করছেন? ঘরে নিচ্ছি, কোনো কথা না। ঘরে ঢুকে হৃদি তো আরো অবাক। পুরানো মাটির ঘর হলেও সব সুন্দর করে গুছানো। ছোট ছোট প্রদীপ ঝালানো পুরো ঘরে। বেশ সুন্দর লাগছে সবটা। এক কথায় বলতে গেলে চরম। আজ তোকে এখানে নিয়ে এসেছি একটাই কারণে, যেটা কখনো জানিস না তুই, জানাবো তোকে আজ। হৃদি বুঝতে পারছে না কি হচ্ছে। কি বলছে পরশ? কি জানাবে ও? ভয় লাগছে খুব। খুব খারাপ কিছু নয় তো? খারাপ হলে এত সুন্দর করে সাজানো একটা ঘরে আনালো কেন তাকে? আর এখনো তো কোলেই রেখেছে, নামায়নি তো? তাহলে? অনেক রকমের উল্টা পাল্টা চিন্তা করে যাচ্ছে হৃদি। উত্তর পাচ্ছে না। ব্যথা পাবে তো? পেলে পাবো, তাতে তোমার কি? আমাকে কত কিছু না বলেছিলে। শো। সরি বলতে চাচ্ছিলাম সাদাত। নৌসিন যেটা একদম নিতে পারে না। আটকে দিল সাদাতকে। উমহুহাত দিয়ে না সাদাদের ঘাড়ের পেছনে দুহাত বেঁধে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাদাত একটু অবাক হলেও পরক্ষণেই নৌসিনের সাথে তাল মিলাতে শুরু করে। নৌসিন যেন বেশি উতলা হয়ে উঠেছে। সাদাদের খেয়াল হয় ওরা হসপিটালে আছে। কিন্তু নৌসিনকে তো সরানোর উপায় নেই। সে যে পাগলের মতো তার সাদাদের ঠোঁটে ভালোবাসার উষ্ণতা দিচ্ছে। সাদাদও কম যায় না। নারীকে কি করে কেমন চালে চালতে হয় জানা আছে ওর। নৌসিন তো যে কোনো সময় সাদাতকে ধাক্কা দিয়ে সরাতে পারে।
তাই বলে কি সাদাদও ধাক্কা দিবে নাকি নৌসিনকে? সাদাত নৌসিনের কোমল ঠোঁটজোড়াতে কোমর বসিয়ে দিল যে, আর নরমদেহী নৌসিন নিজের ব্যথা সামলাতে ব্যস্ত। উহু, দুহাতে ঠোঁট চেপে ধরেছে। সাদাত তো ইচ্ছা করেই এত জোরে কামড় দিল। দেখি, কি হয়েছে। আহারে, কেটে গেছে আমার বউয়ের ঠোঁটটা, ওকে যা, রাগ করিস না, সব ঠিক করে দিচ্ছি। সাদাত কামড়ের জায়গায় ছোট্ট করে একটু উষ্ণতা ছুঁয়ে দিল। ব্যথা লাগে না বুঝি আমার? সাদাত নৌসিনের দু গালে হাত রেখে বলল। হসপিটালে যেতাই তো। তো, যদি কেউ এসে যায়, তাতে কি? আমার বরের সাথে আমি রোমাঞ্চ করব, এতে কার কি? আচ্ছা, তাহলে শুরু করি। এই না। হুম। বাসায় যাব। ডক্টর দেখুক তারপর। না 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 না, যাব 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 যাব। নৌসিন, জান লাফায় না এভাবে। ব্যথা লাগবে তো তোমার? তাহলে বলো, বাসায় নিয়ে যাবে? তাহলে একদম চুপচাপ থাকবো। ওকে ওকে নিয়ে যাব কাল বিকেলের মধ্যেই। কেন? সকালে যাই না? আর একটা কথা বললে মাইর খাবা। ঘম। পিচ্ছি। বাচ্চার মা হতে চলেছি, নট পিচ্ছি। আচ্ছা। হুম। ওকে, এবার আমার কথা শোনো, চুপচাপ শুয়ে থাকবে, আমি বাকি সবাইকে বাসায় যাওয়ার জন্য বলছি। সাদাত। বলো। সরি। নৌসিন। সত্যিই গতুই করে ডেকে ফেলেছিলাম, তখন আমার যে কি হয়েছিল। জানি তো বোকা মেয়ে, ভালোবাসো যে খুব। আমিও জানি, আমি মারা গেলে তুমি আমার বাচ্চাকে কোনো কষ্ট দিবে না। সে বিশ্বাস আছে আমারও, তুও পাগলের মতো উল্টা পাল্টা বলছিলা। নৌসিন সাদাদের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল, আর যখন সাদাদের দিকে চোখ পড়ে, নৌসিন তো শেষ। সাদাদের চোখে যে আগুন। বল, কি যেন বলছিলি? থামলি কেন? মাথা নিচু করে আছে নৌসিন। কতবার বলেছি, আমার সামনে। সাদাত বেডে ঘুষি দিয়ে উঠে যাচ্ছিল রাগে, নৌসিন সাদাদের হাতটা ধরে ফেলল। কে বলেছে? আমি চলে যাব? আল্লাহ আমার এত সুখ কেড়ে নিবে না আমার থেকে, তোমার দোয়া আছে তো আমার সাথে, আমাদের বাচ্চা, আর তোমাকে খুব ভালোবাসি যে। সাদাত নিজের রাগ কন্ট্রোলে এনে নৌসিনের পাশে বসে। খুব ভালোবাসি, হারাতে পারবো না, আর শুনতেও পারবো না এসব তোমার কথা ভেবেই বেবিটাকে কাল ডক্টর বলা সত্ত্বেও কোনো ডিসিশন দিইনি, তাহলে তো বেবির সাথে সাথে তোমাকেও যে হারিয়ে ফেলতাম। নৌসিন সাদাত জড়িয়ে ধরে। সাদাত, আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো না। দুজনে মিলে বাঁচানো যাবে না। কাঁদছে নৌসিন। বাচ্চাটা ওর পেটে থাকলেও তার জীবন যে বড় হওয়ার সাথে সাথে অনিশ্চিত, সেটা তো সবাই জানে। তবু আশা করতে ক্ষতি কি? আল্লাহ তো মহান, সে কি একটা মায়ের আকুতি শুনবেন না? সাদাদের চোখও ভিজে আসছে, সেও চায় তার নৌসিনের কুল জোরে একটা ছোট্ট পাখি আসুক, যে সাদাত বাড়ি ফেরা মাত্রই পাপা পাপা বলে ছুটে আসবে, নরম দুটো হাত বাড়িয়ে কান্না করবে। ধুর, পাগলি, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার, আমরা দুজনে সামলে নিব ওকে। আল্লাহ তো আছে আমাদের, নিরাশ করবে না উনি। আমার কোনো কষ্ট হবে না যদি তুমি আমার পাশে থাকো। আছি তো, আর থাকবো ইনশাল্লাহ। পরশ হৃদিকে নিয়ে বাসায় পা রাখে। পরশের মা বরণ করেনি একমাত্র ছেলের বউকে। পরশের জেঠি বরণ করেছে। বসার ঘরে বসে আছে হৃদি। ভাইবোনরা সবাই মজা করছে। পরশ ওর মায়ের ঘরে যায়। পরশকে দেখা মাত্রই ওর মা বলে উঠে, বউ এনেছিস? যাবে না? কেন যাব বলতে পারিস? নিজের ছেলের বউ বাড়িতে আসার আগের দিন ছিছি, পারবি তো বাবু মেয়েটার সাথে সুখী হতে? আমি আর তোর বাবা আর কদিন বাকিটা জীবন তোর কি করে কাটবে? এই মেয়ে কি আসলেই তোকে ভালোবাসে? মা, তুমি তোমার ছেলেকে চিনো না। তোমার ছেলে জীবনে কখনো হারেনি আর হারবেও না, ওকে তো ভালোবাসতেই হবে। ও কার সাথে কি করেছে সেটা আমার দেখার বিষয় না, যখন একবার খাঁচায় বন্দি করেছি ওকে তো আমি ছাড়ছি না, তুমি শুধু দেখে যাও মা। বাবু, মেয়েটাকে আমি নিজেও যে পছন্দ করেছিলাম, যে মেয়ে যে এমন কাজ করবে ভাবতে পারিনি আমি। মা, বাদ দাও, চলো যাবে ওখানে। বাবা, জেঠি ওকে দোয়া করেছে, তুমি আসো। পরশ ওর মাকে জোর করে হৃদির সামনে নিয়ে যায়। পরশের বাড়ির লোকরা ঘটনাটা জানলেও আত্মীয় স্বজনরা কেউই জানেন না। পরশের মা সবার সামনে হৃদির সাথে যতটা ব্যবহার ভালো করা উচিত করল, দোয়াও করল মনে মনে, যেন হৃদি পরশের সাথে কাটাতে পারে বাকিটা জীবন। কোন মা চায় তার ছেলে কষ্টে কাটাক? তাই তো মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, যেন সব কিছু ঠিক হয়ে যায়।
রাতের সব অনুষ্ঠানায়োজন শেষ করে হৃদিকে পরশের ঘরে রেখে আসে পরশের কাজিনরা। রুমটা বেশ সুন্দর করে সাজানো, ছোট ছোট লাইটিং, বাহারি রকম ফুলের মৌ মৌ গন্ধে সৌরভ ছড়াচ্ছে চারপাশে। নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে হৃদির মাথায়। ডেট কেমন আছে, পরশের সাথে পথ চলাটা। এমন সময় দরজা ঢিলে ভেতরে প্রবেশ করে পরশ। চমকে উঠে হৃদি। ভয় লাগছে খুব। পরশ কোনো কথা বলছে না। হৃদির ঘোমটা একটা ভাবি যাওয়ার সময় একটু বড় করে দিয়ে গেছে। হৃদির ঘোমটার এক পাশ সরিয়ে দেখার চেষ্টা করছে পরশ কি করছে। পরশ একটা টি শার্ট হাত ওয়াশরুমে ঢুকলো। হৃদি তো থ। পরশ যে পাঞ্জাবি ছেড়ে খালি গায়ে ছিল, কেমন জানি শিহরণ জেগে উঠল হৃদির বুকে পরশের খালি শরীরটা দেখা মাত্রই। পরশ ওয়াশরুম থেকে বেরুতেই হৃদির মনের ঝড় আরো তীব্র হয়ে উঠে। পরশ গ্লাস হাত নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। বুঝতে পেরেছে হৃদি যে পরশ পানি খাচ্ছে। খাটের উপর দুহাত রেখে বসে পরশ হৃদির দিকে একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। রুমটা বেশ সুন্দর করে সাজানো, তবে রুমের সৌন্দর্য তো হৃদির সৌন্দর্যের কাছে কিচ্ছু না। ভাবতেই মুচকি হাসি ফুটে ওঠে পরশের ঠোঁটে। আবারও মনে পড়ে যায় পরশকে ভালোবাসার কথা বলার পরও যে হৃদি সাদাদের কথা ভেবেছিল সেটা। রাগে চোখ বন্ধ করে ফেলে পরশ। হৃদির বাবা সেদিন অসুস্থ হওয়ায় হৃদিকে কোনো কিছু বলা বা করার কোনো সুযোগ পায়নি পরশ। আর সত্যি বলতে হৃদির মায়াবী মুখে অসহায়ত্বের ছাপটা দেখে বলতে ইচ্ছাও করেনি। কিন্তু আজ ঘাড়ের রগ দুটো ফুলে উঠছে পরশের। আবারও পুরনো পরশের ভয়ঙ্কর চোখ। পরশ হৃদির ঘুম এক টানে সরিয়ে দিল। হৃদি পরশের চোখের দিকে তাকিয়েই ভয় কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। চোখ বন্ধ করে ফেলল সাথে সাথে। পরশের রাগটা কেন জানি মায়া বদলে যায় হৃদির মুখ দেখামাত্রই। মানুষ এত সুন্দর হয় কি করে ভেবে পাচ্ছে না পরশ। ধুকপুক করছে পরশের বুক। নজর যায় হৃদির পায়ের দিকে। সাদা ধবধবে দুটো পাদু সাজানো বিছানার উপর কিভাবে ছাপিয়ে আছে। নুপুর জোড়া পায়ের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরশ আটকে যাচ্ছে। কি প্রতিশোধ নিবে, কিসের শাস্তি দিবে, কোনো কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলছে পরশমুমের আলোতে যে অপসরী লাগছে তার বধূকে। মায় বাধা পড়ে গেছে পরশ। ভালোবাসায় ডুব দিতে চাইছে, সে শাস্তিটা না হয় ভালোবেসেই দিক। পরশ হৃদির পা থেকে নুপুর জোড়া খোলে, গভীরভাবে চুমু খায়াতকে যায় হৃদি। পয়ে ভয়ে কমস্র শরীরের উপরেরও রক্ত বোধ হয় চলাচল থামিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে হৃদির। চাদর আঁকড়ে ধরে দুহাতে। পরশ হৃদির লজ্জায় লাল হওয়া মুখটা দেখছে। কি মায়াবী লাগছে। ঠোঁটজোড়া কাঁপছে হৃদির। মাথার ওড়না ফেলে দিল পরশ, কান দুটো লাল হয়ে গেছে হৃদির। অনেক ভারী ভারী গহনা যে হৃদির গায়ে, পরশের একদম ভালো লাগছে না। গহনাগুলো কেমন গায়ে চেপে বসে আছে না। পরশ তা হতে দিবে না, ওর বউয়ের গায়েও ছাড়া আর কাউকে থাকতে দিবে না সে। তাই করল পরশ, প্রতিটি গহনা নিজ হাতে খুলে দিল। হৃদির কম্পিত শরীর আরো বেশি করে টানছে পরশকে। হৃদিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল পরশ। হাঁপাচ্ছে হৃদি। চুলের বাঁধা খোপাটা পরশ খোলার চেষ্টা করেও পারেনি, তাই আর চেষ্টাও করল না। মাথার পেছনে হাত দিয়ে মুখ তুলে দেখে নিলে এক নজরানা লোভ আর সামলানো যাচ্ছে না। ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হৃদির নিজের মাঝে নেই এ কোন অজানা আবেশ। পরশ হৃদিকে ধীরে ধীরে শুইয়ে দিচ্ছেন। দেহি এক নারীর উপর নিজেও শুয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার আদান প্রদান করছে দুটি মানবমানবী। হঠাৎ কি ভেবে পরশ হৃদির ঠোঁট জোড়ায় সর্বশক্তি দিয়ে কামড় লাগিয়ে দিল। না, কামড়টা ভালোবাসার ছিল না। স্পষ্ট জেদ ফুটে উঠেছে কামড়টাতে। কুকিয়ে উঠে হৃদি। না চাইতেও চোখে পানি এসে যায় তখনে পরশ হৃদির উপর থেকে উঠে গেছে। হৃদি দুহাতে নিজের ঠোঁট চেপে ধরছে, হাতটা চোখের সামনে ধরে। আরও কান্না পাচ্ছে হৃদির। হাতে যে রক্ত। পরশ জেদের বসে এত জোরব কামড় দিবে ভাবতে পারেনি হৃদি। পরশ কি তাহলে ভালোবাসবে না ওকে? ভাবতেই দুনিয়া উল্টে যাচ্ছে হৃদির। ঠোঁটের ব্যথায় জ্বলে যাচ্ছে মুখটা, উপরের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। হৃদি অসহায় দৃষ্টি নিয়ে পরশের দিকে তাকিয়ে আছে। কিন্তু পরশ ও তো ফিরেও তাকাচ্ছে না হৃদির দিকে। হৃদির ফুপানো কান্নার আওয়াজে ফিরে তাকায় হৃদির দিকে। হৃদি এমনিতেই ননির পুতুল। একটু ব্যথা পেলেই আহাজারি শুরু করে।
আর আজকে বেচারির সারা মনে কষ্টের ভিড়, তার উপর নিজের স্বামী ভালোবাসার বদলে জেদ করছে। কি করে সইবে এসব সে? পরশ হৃদির ঠোঁটে রক্ত দেখে, নিজের করা ভুলটা অনুভব করল। সুখ দিতে আবারও হৃদির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বাধা দেয়নি হৃদি, হাজার ব্যথার মাঝেও পরশকে আঁকড়ে নিল। যদি আমার জেদ দেখিয়ে কষ্ট দেয়, তো দিক সব সহ্য করে নিবে সে। হৃদি যখন পরশের আবেশে ব্যস্ত, পরশ তখন হৃদিকে ছেড়ে উঠে যাচ্ছে। হৃদি ধরে ফেলে পরশের হাতটা, পরশ অগ্নিমূর্তি হলো হৃদির দিকে তাকায়। কোনো কিছুর তোয়াক্কা না করে হৃদি পরশকে বলল, ভালোবাসুন না পরশ। আমি আপনার মাঝে হারাতে চাই, প্লিজ পরশ, আমায় এমন শাস্তি দিবেন না, আপন করে নিন আমায়, যত কষ্ট দিবেন আমি সব সহ্য করে নিব, তবুও কাছে নিন আমায়, আমার সব কিছু আপনার হাতে সঁপে দিতে চাই পরশ, প্লিজ আমি আমার সবটা দিতে চাই আপনাকে, নিয়ে নিন পরশ প্লিজ, শাস্তি দিতে হলে দিন, যত খুশি ব্যথা দিন, কিচ্ছু বলবো না আমি, তবুও আজ প্লিজ আমাকে নিঃস্ব করে দিন, আমি তো সব হারিয়ে আপনার পায়েই এসে পড়েছি। পায়ে ঠাই দিন, কাছে আসুন না। কি হলে পরশ? ভালোবাসবেন না আমায়? আমি ভালোবাসা চাই পরশ। আমার মধুরাত পূর্ণ করতে চাই আমি, পুরানো কোনো কথা আনবো না মাথায়, আপনি আমার স্বামী, আমাকে ভুলিয়ে দিন সব, বাধ্য করুন না আপনার দাসী হতে, অনুগত করে নিন আপনার প্লিজ। পরশ হৃদির সব কথা শুনছে। কি করবে সে? সব যে অরো গুলিয়ে যাচ্ছে। পরশকে কোনো কিছু ভাবার সুযোগ দিল না হৃদি আর। হেঁচকা টান বিছানার উপর ফেলে দিল। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে পাগলের মতো চুম্বন করছে। না পরশ ভালোবাসবে, আয়ত্তে আনবে হৃদিকে ভালোবেসে। হৃদিকে ধাক্কা দিয়ে নিজের শরীরের উপর থেকে বিছানায় ফেলে দিল পরশ। হামলে পড়ে হৃদির উপর। দুহাত বিছানায় চেপে ধরে। প্রতিটি আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছে। ঠোঁট, গলা, ঘাড়, এমনকি কানের লতিতেও ভালোবাসার ছোঁয়ায় মাধিত করছে হৃদিকে। লাভ বিটগুলো শেষ করে দিচ্ছে হৃদিকে। পায়ে পায়ে ঘর্ষণে মাতোয়ারা হচ্ছে দুটি আত্মা। বেচারি হৃদি কোনোভাবেই পারছে না পরশের সাথে। পরশ নিজের টি শার্ট ছুঁড়ে ফেলে শাড়ির ভাঁজগুলোও খুলে নিল। ভালোবাসা আরো গভীর হচ্ছে। হৃদির শ্বাসগুলি আরো মোহিত করছে পরশকে। তবে প্রথম হওয়ায় হৃদি যে বারবার পরশের কঠোর শরীরের ভালোবাসায় ব্যথা পাচ্ছে, সেটা পরশ খুব ভালো করে বুঝতে পেরেছে। সেও ব্যথা দিচ্ছে, পাক না একটু ব্যথা হোক না কিছু দাগো, ভালোবাসায় এইটুকু তো পেতেই হয়। ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে দুজনে। হৃদির হাত দুটো খোলা এখন। খামচে ধরে পরশের পিঠ। বাধ্য করে পরশ পিঠে আঁচড় দিতে। পরশ হৃদির সারা শরীরে বিট দিচ্ছে, আর হৃদি নিজেকে সামলে নিতে পরশের পিঠে আঁচড় কাটছে। পরশ কি করছে? এটাই কি জান্নাতের সুখা? থামুক না, সময়টা থেমে যাক না। আহ! ব্যথায় আঁতকে উঠে হৃদি। বুঝতে পারে পরশ। আজ নিঃস্ব হয়ে গেল হৃদি। নিজের যৌবন সঁপে দিল ভ্রমরের কাছে। সমস্ত মধু উজাড় করে দিলে আজ। আজ থেকে পরশ মিশে গেল হৃদির অস্তিত্বে, সব ভুলতে পারলেও আজকের পর থেকে পরশকে ভুলতে পারবে হৃদি কখনো না। আজ থেকে পরশের মাঝেই ডুবে রবে জীবনের বাকিটা সময়। ভালোবাসতেই হবে দুজনের দুজনকে, হার মানতে হবে সমস্ত জেদ আর মিথ্যা মোহের কাছে, জয়ী হবে শুধু দুজনের পবিত্র ভালোবাসা। সকালে সূর্যের আলো কাচ ভেদ করে আঁচড় কাটে হৃদির চোখে। চোখ না খুলেও মাথার নিচে শক্ত কিছু অনুভব করল সে। প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই বুঝতে পারল। সে পরশের বুকের উপর শুয়ে আছে। চোখ খোলে হৃদি। পরশের বুকে থুতনি রেখে চেয়ে আছে পরশের মুখের দিকে। কি শান্ত লাগছে। আর জাগ্রত অবস্থায় কি রাগী। হৃদি পরশের খোঁচা খোঁচা চাপা দাড়িতে হাত বুলিয়ে দিল আলতো করে। সাদাদেরও না এমন চাপা দাড়ি। আল্লাহ সত্যিই মহান। কখনো কাউকে ঠকায় না। যেমন আমাকে আমার ভালোবাসা দিয়ে দিল, সাদাদের চেয়ে কোনো অংশে কম নয় পরশ, ঠিক আমার মনের মতো। আমি তো শুধু ওকেই চাই, এখন কখনো ছাড়তে চাই না। আল্লাহ তুমি আমার পরশকে প্লিজ আমার করে রেখো প্লিজ। হৃদি শরীরে হাত দিতেই চমকে গেল। একটা চাদরে আবৃত ওরা। ধূপ করল উঠে হৃদির বুকটা। ইস! পরশ কি করল এসব? জোর ছিল পরশের ভালোবাসায়। মাতিয়ে নিয়েছিল হৃদিকে। কাল রাতে পরশের প্রতিটা ছোঁয়ায় হারিয়ে গিয়েছিল হৃদি। জীবন এত সুন্দর হয়, পরশের ছোঁয়া না পেলে হয়তো বা বুঝতে পারত না সে। ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য এই শক্তদেহী রাগী মানুষটার কাছে।
পাশে থাকা শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে উঠে আসতে চায়, কিন্তু পরশ আটকে নিল। আপনি ঘুমাননি? কোথায় যাচ্ছ? শাওয়ার নিব। কেন? কি? শাওয়ার নিতে হবে কেন? কি বলছেন এসব? পরশ আর কোনো কথা বলল না। কথার চেয়ে সব সময় কাজ করতে বেশি ভালো লাগে তার। হৃদির ক্ষেত্রেও যে একই নীতি অবলম্বন করা হয় হৃদি সেটা ভাবতে পারেনি। পরশ হৃদিকে একটানে বিছানায় ফেলে দিয়ে হৃদির শরীরের উপর নিজের ভর জোরে দেয়। পরশ ছাড়ুন। পরশের চাহনি হৃদিকে মাতাল করে দিচ্ছে। মানুষটার চোখে এত নেশা কি করে সম্ভব? এত ভালোবাসা। পরশ হৃদির তীক্ষ্ণ শুরু ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। আবেশে চোখ বন্ধ করে রেখছে হৃদি। কাল রাতে খুব কষ্ট হয়েছে। কি বলবে হৃদি? প্রথমবার তো সব মেয়েরই একটু কষ্ট হয়, কিন্তু সে ছোঁয়া যদি ভালোবাসার মানুষের হয়, তাহলে তো সেখানে কষ্টটাকেই মহাসুখ মনে হয়। কি হলো? উত্তর কোথায়? হৃদি চোখে কোনো রকম বলল, আনা তো। সত্যি? হুম। তাহলে চোখে পানি কেন ছিল? আপনার সুখে পরশাপনি আমায় যেভাবে ভালোবাসছিলেন, মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, বাসবেন তো ভালো আমাকে। এভাবেই সারা জীবন। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? হুশ কখনো না। আর তুই চাইলেও আমার খাঁচা থেকে বের হতে পারবি না। আমিও তাই চাই পরশ। আমাকে আপনি যেমন ভাবে চাইবেন, আমি তেমন ভাবেই আপনার হাত ধরে চলবো, তবুও আমাকে কখনো একা করে যাবেন না, তাহলে আমি মরেইম। শেষ করতে দেয়নি হৃদির কথা। ঠোঁটজোড়া নিজের দেখলে নিয়ে নিল। কমস্র নিজের ভালোবাসা বিলিয়ে হৃদিকে বাকরুদ্ধ করে দিল। মুহূর্তেই মাতিয়ে নিল হৃদিকে নিজের ভালোবাসার নেশার। দুজনে আবারও হারিয়ে গেল সুখের সাগরে, ভেসে যেতে লাগলো গভীর ভালোবাসার স্রোতে। প্রায় 1 ঘন্টা পর পরশ হৃদির গলায় মুখ গুছে শুয়ে আছে। ক্লান্ত সে, তবুও ভালোবাসতে চায়। পরশ ছাড়ুন। 7:30 বাজে। বাজুক। সবাই কি ভাববে? আমি জানি নতুন বউদের এত সকাল বেলা করে উঠতে নেই, তাতে অনেকে অনেক কিছু মনে করতে পারে। আচ্ছা, অনেক বুঝো দেখছি। আপনার কি মনে হয়? আমি জানি না। তাই তো মনে হয় রাতে যা। পরশ হৃদির ঠোঁটে আঙ্গুল দিয়ে আটকে দিল। চুপ। স্পর্শ কম যায় না, আঙ্গুলে কামড় বসিয়ে দিল সে। আও! ব্যথা রে, এত ব্যথা কিভাবে সহ্য করছো তুমি? কাল রাত থেকে শুধু ব্যথা ব্যথায় নাগিনী যেন অবশেষে পরশ চৌধুরীর কাছে পরাজিত। নাগিনীর সারা শরীরে পরশের ভালোবাসার ছুবলাচ্ছা। সব নাগিনী কি তোমার মতো হট হয় নাকি? পরশ হুঁচাত জোরে ধমক দিলে আওয়াজ বাইরে যাবে শোনা। সরুন তো। উম জানেন পরশা, আমি না খুব ভয় পাচ্ছিলাম। কেন? আপনি যদি আমায় না মানতেন তাহলে আমি মরেই যেতাম। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে আনবেন না এ বাড়িতে, ক্ষমা করবেন না কোনোদিন। আপনাকে হারানোর ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। আপনি আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না তো? তাহলে হয়তো আমি মরে যাব। আমার ভুল হলে আপনি আমাকে মারুন, কাটুন, তবুও আপনার কাছেই রাখবেন আমায়। হ্যাঁ লেডি, বলেছিলাম না তুমি পরশের চয়েস। পরশেরর কোনো জিনিস কখনো কম দামি হয় না। আর তুমি তো বউ আমার সবচেয়ে বেস্ট চয়েস। তুমি ভালো না বাসলেও বাকিটা জীবন আমার সাথে পার করতে হবে তোমায়। যখন ভালোবেসেই ফেলেছো, ভালো করেছো, না হলে বাধ্য করত। আমার ভুল বুঝার কথা বলছিলে তো? পরশ একটু বিরতি নিয়ে নিল। হৃদি চেয়ে আছে পরশের মুখের দিকে। পরশ হৃদির কপাল থেকে, নাক থেকে, ঠোঁট থেকে, গলা ক্রমশ নিচের দিকে একটা আঙ্গুল দিয়ে রেখা টানছে। শিউরে উঠছে হৃদি। পরশের আঙ্গুলটা বুকে নামতেই খপ করে ধরে ফেলে হৃদি। কি করছেন কি? পরশ হৃদির কাণ্ডে মুচকি হেসে বেচারির কানের লতিতে কুট করে একটা কামড় বসিয়ে দিল। আউচ! আমার ভুল বুঝার কোনো চান্স নেই বাবু। কাল রাতে তোর শরীরে যৌবনের যা টান দেখলাম না রে, তাতে ঠিক বুঝে গেছি তোর শরীরের মধুর মালিক আমি ছাড়া আর কেউ হতে পারেনি। হৃদি পরশের কথায় মাটির সাথে মিশে যাচ্ছে হৃদি। এমন অসভ্য বড় কারো হয়? হৃদি পরশকে ধাক্কা দিয়ে উঠতে চাইল, কিন্তু ব্যর্থ সে। আরে কোথায় যাচ্ছিস? ছাড়ুন না। আচ্ছা, তোমার এজ কত? মানে, আপনি কি জানেন না? আরে বলো না। 29। আমার 2 বছরের ছোট তুমি। আচ্ছা, তুমি এত দিন থাকলে কিভাবে? থাকলাম কিভাবে মানে? মানে এত রূপ যৌবন সামলে নিয়ে একা একা ঘুমানো যায় নাকি? কোনো পুরুষের ছোঁয়া তো? পরশ কি সব বলছেন আপনি? শোনুন, আপনি তো সবটা জানেন।
আবারও বলি, আমার ওর সাদাদের প্রতি একটা টান ছিল, বাট বউ হতে চাইতাম, আমার শরীর দিয়ে ওর বেড পার্টনার হওয়ার ইচ্ছা কোনো দিন ছিল না আমার। আর আমি কোনো ছেলেকে আমার শরীরে হাত তো দূরের কথা, কোনো বসের সাথেও হাত মিলাই নিশো কোনো প্রশ্নই আসে। আর চাহিদা তো সবারই থাকে পরশ, সেটা ঠিক সময়ে মিটিয়ে নিতে হতার আগে নিজেকে সামলাতে হয়, আর আমিও তাই করেছি, এত দিন সামলেছি, আর কাল আপনার কাছে সব বিসর্জন দিয়েছি। আমি হারতে চাই পরশ, প্রতিটা মুহূর্তে আপনার কাছে হারতে চাই, ভালোবাসায় হারাবেন আমায় আপনি যেভাবে। কাল রাত আর সকাল, ধুর, হারাবো হারাবো, সারা দিন অফিসেই কেটে যাবে, বাট রাতে থামুন না প্লিজ, 8টা বাজতে চলল, উঠবো, শাওয়ার নিবে। পরে নিলেও সমস্যা নেই, বাসায় কেউ নেই। মানে, মা বাবা, ওরা সবাই রাতে বেরিয়ে গেছে। কি হ্যাঁ, তুমি আমি ছাড়া এ বাসায় আর কেউ নেই, ওরা সবাই আমাদের ধানমন্ডির বাসায়। হৃদির মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। কাল বিদায়ের সময় নিজের বাবা মা, ভাই, ভাবিকে পাশে পায়নি। আর আজ প্রথম সকাল শ্বশুর বাড়িতে ওদেরও দেখা পেল না। কাল রাতেই পরেশর মায়ের ব্যবহার দেখে বুঝতে পেরেছিলে হৃদি, পরশের মা তাকে মানতে পারেনি। আর এখন তো সবটা ক্লিয়ার। হ্যাঁ, একটা জটলা করেছে পরশের মা। পরশের মা মানতে পারেনি হৃদিকে। তবে পরশের বাবা, দাদি, জেঠি ওরা মেনে নিলেও পরশের মা জোর খাটিয়ে সবাইকে নিয়ে রাতেই অন্য বাড়িতে চলে যান। আত্মীয়দের বুঝিয়েছেন যে ছেলের বউকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য বাসায় যাচ্ছেন ওনারা। কিন্তু আসল কাহিনী যে অন্য। পরশের মুখে এমন কথা শুনে হৃদির বুক ফেটে কান্না আসছিল, কিন্তু পারছিল না কাঁদতে। পরশে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করল, মা আমাকে মানতে পারেনি তাই না? পরশ সোজা কথার মানুষ, সোজা সাপটা ভাবে বলে দেয়। হ্যাঁ। হৃদি আর কিছু বলল না। পরশের বুকেই শরীর ছেড় দিয়ে শুয়ে পড়ল। চোখ দুটো ভিজে আসছে বারবার, তবুও পানি ঝরতে দিল না। মনে মনে ভাবল হয়তো এটাই ওর প্রাপ্য। বিকালের দিকে নৌসিনকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। নৌসিনের বাবার বাড়ির সবাই খুব করে সাদাদের বাবাকে বলল, মেয়েকে কিছুদিন ওরা নিজেদের বাসায় রাখতে চায়, সাথে সাদাতকেও। নৌসিনের পাশে যে এখন প্রতিটা মুহূর্তেই সাদাতকে চাই। তাই হলো। সবার কথা তো আর ফেলে দেওয়া যায় না। কিন্তু বিপত্তি তো এখানেই, তুবা আর অরূপ কিছুতেই নৌসিনকে যেতে দিবে না। নৌসিনের ভাবি চালাকি করে বাচ্চা দুটোকে বুঝিয়ে শুনে ওদের সাথে নিয়ে আসে। নৌসিনের মা মেয়েকে এমন অবস্থায় নিজের কাছে পেয়ে শান্তি পেয়েছেন অনেক। বাসায় আসা মাত্রই মেয়েকে গরম পানি করে নিজে গোসল করিয়ে দিলেন। নৌসিনের এমন অবস্থা শুনে ওর মামা মামিও সিলেট থেকে এসেছে। কিন্তু ওর মামাতো ভাইটা আসতে পারেনি। ফাইনাল এক্সাম চলে যে তাই। সাদাদও এসে ফ্রেশ হয়েছে। নৌসিনের মামি সাদাতকে জোর করে খাইয়েছেন। সাদাত চাইছিল না খেতে, নৌসিনের জন্য ওয়েট করতে চাচ্ছিল, কিন্তু মামি শাশুড়ি তা করতে দেয়নি। হসপিটালে দুদিন তেমন কিছু খায়নি সাদাত। তাই জোর করে ভালো ভালো খাবারগুলো খাইয়ে জামাই আদর সারলেন আর কি। রাতের বেলা নৌসিনকে নিয়ে নিজের বুকের উপর শুইয়ে রেখে ঘুম পাড়ানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাদাত। জান, এত ভালোবাসো কি করে? কি? হুম। নৌসিন সাদাদের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি, 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 তাই বিশ্বাসও করি, না হলে পরিপূর্ণ হবে না তো আমার ভালোবাসা। পাগলি। হুমো তোমার পাগলি। জানো সাদাত, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসায় শুধু বিশ্বাস না থাকে তাহলে তো সেটার কোনো সম্মানই থাকে না। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, তাই বলে কি ভালোবাসার মানুষটাকে সন্দেহ করতে হবে? আর যদি সে কোনো ভুল করেই ফেলে তাহলে কি তাকে ক্ষমা করা যাবে না? জীবন তো একটাই, এক জীবনে ভালোবাসা পেয়ে আবারও হারিয়ে ফেলোর কোনো মানে হয় না। ভালোবাসা টিকাতে হলে বিশ্বাস করতে হবে, যেমনটা আমি তোমাকে করি। আর বিশ্বাসের পাশাপাশি ক্ষমাও করতে হবে, যেমনটা পরশ ভাইয়া হৃদি আপুর সবটা ভুল ক্ষমা করে নতুনভাবে বাঁচার মানে দেখালো ওনাকে। আর আমার সাদাত তো তার ভালোবাসার জন্য এত কেয়ার, এত আদর, এত সময়, এত শাসনবান, এত এত জিনিয়া তো আমার ভালোবাসাকে দিন দিন মধুময় থেকে মধুময় করে তুলছে। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আমার সাদাদের কাছে সবার এটা শেখা উচিত, তাহলে সবার ভালোবাসা টিকে যাবে বইকি দিন দিন, এতে আল্লাহর রহমত বাড়তেই থাকবে। সাদাত অপলক নৌসিনকে দেখে যাচ্ছে।
আসলেই ভালোবাসা বাঁচাতে হলে নৌসিন যা যা বলছে সেসব থাকা দরকার। তা না হলে ভালোবাসার মাধুর্যটাই টিকে না। সাদাত জড়িয়ে ধরল নৌসিনকে। নৌসিনও পুরয় শান্তিতে সাদাদের বুকে মাথা রাখল। কিছুক্ষণ পর নৌসিন মায়াবী সুরে বলে উঠল, সাদাত, হু, একটু আদর করো না। কি এত অবাক হওয়ার কি আছে? একটু আদর করো না প্লিজ। চুপ, 12টা বাজে, ঘুমাও প্লিজ, একটু প্লিজ। নৌসিন, ঘুম দরকার তোমার। নৌসিন নিজের ঠোঁট দুটো সাদাতকে দেখিয়ে বলল, দেখো না কেমন শুকিয়ে গেছে, প্লিজ যান। নৌসিনের চোখে সাদাত আজ ওকে পাওয়ার নেশা দেখতে পাচ্ছে। কিন্তু নৌসিনের শরীর যে খারাপ। ঘুম দরকার। যান, কাল খুব আদর করব, আজ না, আজ ঘুমাও। আমার তো আজ আদর পেতে ইচ্ছা করছে। তুমি জানো রিদি আপু বিকালে ফোন করেছিল। আপুর কথা শুনে মনে হলো কাল রাতে পরশ ভাইয়া খুব আদর করেছিল আপুকে, আমাকেও করো না তুমি যেমন ফুলসজ্জার রাতে করেছিলে। সাদাদেরও যে নেশা লেগে আসছে। কিন্তু সাদাদের খটকা লাগছে নৌসিন কেন এমন মাতলামো করছে। ওর কথাগুলো এমন কেন শোনাচ্ছে? কেমন নেশাতুরের মতো। একটু আগে তো গলাটা এমন শোনাচ্ছিল না। নামাজ পড়ে আসলো তখন তো ভয়েস এমন হয়নি। সাদাত ভাবতে ভাবতেই নৌসিন ওর গা থেকে উড়োনাটা ফেলে দিল। এই ছেলে, তুমি একদিন কি বলেছিলে? আমাকে জামা পরলে বাচ্চা বাচ্চা লাগে, তাই না? এখন তো আমি জামা পরে আছি, আর দেখো তো ওড়না নেই, এখনো কি বাচ্চা বাচ্চা লাগে? কি সুন্দর ফিগার, তাই না? এই বলো না। সাদাত তো অবাক, কি হলো নৌসিনের? নৌসিন তো এমনভাবে কখনো বলে না। সাদাত নৌসিনের কপালে হাত দিয়ে দেখল। কিন্তু কোনো জ্বর নেই। তাহলে এই ছেলে কি ভাবছো? বলে না। ফিগার রা সুন্দর না আমার? জানো আগে আশা বলতো আমার নাকি জিরো ফিগার বেশ লাগে দেখতে। আমার বর নাকি খুব ভাগ্যবান হবে। আর বলতো বরকে খুশি করার জন্য আমি জন 32 থেকে 34-এ আসি, বিয়ের পর তো তাই হলো না। আই আম 34, দেখবে আর কিছু দিন পর 36 হব, হাউ ইমাজিং। এই দেখো না 34-এ আমায় কেমন লাগছে। ভালো না? নৌসিন, দেখি শুও তুমি আগে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। নৌসিন সাদাদের হাত জোরে খামুচি বসিয়ে দিল। আদর করো আগে, আর বলো আমায় দেখতে কেমন লাগছে। ক্লিভেজটা দেখার মতো তো। সাদাত, কাম। সাদাত নৌসিনকে খেয়াল করছে। আজ যেন বেশি উতলা হয়ে আছে এই মেয়ে। তবে ওকে আসলেই বেশ লাগছে। যা সাদাতকে ওর কাছে টানতে বাধ্য করছে। যে কোনো হাসব্যান্ডই তার স্ত্রীর এমন ফিগার দেখে আসলেই আকর্ষিত হবে। যেমনটা সাদাত হচ্ছে নৌসিনকে দেখে। ওই, তোমার কি ভালো লাগছে না আমাকে দেখতে? ওয়েট। নৌসিন জামার পেছনের হুকগুলো খোলা শুরু করল। সাদাত রীতিমতো শোকর এবার। নৌসিনের হলোটা কি? সাদাত নৌসিনকে হুক খুলতে দিল না। নৌসিন এতে রাগ করে হাত পা ছুঁড়ছে বিছানার উপর। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি, তোমাদের জামাই আমাকে আদর করছে না। ওই, চুপ চুপ, আসতে, কি হয়েছে তোমার? নৌসিন জোরে জোরে চেঁচাতে শুরু করল। আমি ভাইয়াকে বলছি সাদাত আমাকে আদর করে না, ভাইয়া ভাইয়া। সাদাত থামাতে পারছে না নৌসিনকে। কিছু তো উল্টা পাল্টা হয়েছে। না হলে এমন করবে কেন? চুপ, চুপে কদম চুপাদর করব। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা দাঁড়াও, তাহলে বাবাকে বলে আসি যে তাদের জামাই আমাকে আদর করবে এখন। ওই, কই যাও, বসো এখানে। বাবাকে বলবো না? না, চুপ করে বসো। বাবাকে বলি একটু। আর ইউ মেড, কি সব বলছো? ওকে বলবো না, আদর শুরু করো। ভুলছে নৌসিন। কি হচ্ছে সাদাত বুঝতে পারছে না। সাদাত দেরি করছে বলে নৌসিন চোখ খুলে। এই ছেলে, আদর করো না, তোমার আদর করতে ইচ্ছা হচ্ছে না তো? দাঁড়াও, এটা খাও, দেখো ঠিক আদর করতে ইচ্ছা করবে। সাদাত পুরোহা। নৌসিন করেছেটা কি? তার জন্যই এত কিছু। হায় আল্লাহ! কি হবে এখন? সাদাদের মাথায় হাত। কি হলো? মাথায় হাত দিয়েছ কেন? খাও এটা। হক, চুপ করে বসো। ভাইয়া, সাদাত বকছে আমায়। জান জান, প্লিজ এমন করে না। আই লাভ ইউ না? হ্যাঁ, লাভ ইউ তো। বকবে না আর? একদম না। তাহলে খাও এটা। না, ওটা খেতে হবে না, আমি এমনিতেই তোমাকে আদর করছি। না, এতক্ষণ করতে বললাম, করলে না কেন? এখন এটা খাবে, তারপর মন ভরে আদর করবে। হ্যাঁ হ্যাঁ, খাবো। আগে বেডে চলে তুমি। তোমার বেবির কষ্ট হবে তো। হবে না আমি জানি, আমার বাবু ওর বাবার মতোই শক্ত, জিম করা বডি ওর। কি আজব!
তোমার বেবি কি পেটে জিম করে নাকি? বিশ্বাস করছো না আমার কথা? তাই তো। দাঁড়াও বাবা। নৌসিন হেলে দুলে দরজার কাছে যাচ্ছিল। যেভাবে চিল্লাচ্ছে থামাতে তো হবে। তাই সাদাত ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আর নৌসিন তো রেগে মেগে আরো ভ্যাম্পায়ার। ইচ্ছা মতো সাদাদের ঘাড়ে আঁচড় কাটছে। অ্যালকোহল খেয়ে নিয়েছে এক শিশি। তাই এই অবস্থা। নৌসিনের বাবা হোমিওপ্যাথির দুটো শিশিতে বাতের ব্যথা সারানোর জন্য। আর নৌসিনেরও ছোটবেলার অভ্যাস হোমিওপ্যাথির বোতল খালি করা। সেটা হোক তরল বা মিষ্টি গুটি। সামনে পেলেই খায়, যারই হোক না কেন। নৌসিনের বাবা সাদাদের সামনেই অ্যালকোহলটা ঢেলে শিশি দুটোতে কালো দাগ করে রেখেছিল। তাই নৌসিনের হাতে শিশিটা দেখামাত্রই চিনে ফেলেছে। সাদাদ নৌসিনকে কিস দিয়ে ভুলানোর চেষ্টা করছে। তাতে তো বেচারি আরও রেগে যাচ্ছে। সাদাত ভুলিয়ে ভালিয়ে নৌসিনকে বিছানায় বসালো। নৌসিন দিকবিদিক শূন্য হয়ে কান্না শুরু করেছে। সাদাদের গালেও খামুচি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নৌসিন, মাইর দিব কিন্তু এবার চুপ করে বসো। হ্যাঁ ভাই, হ্যাঁ বাবা। এবার কাজ সেরেছে। যা জোরে চিৎকার করেছে নৌসিন, বাসার সবার কানে পৌঁছে গেছে। এই চুপ চুপ আর একটু আওয়াজ করলে। তখনই দরজার বাইরে কড়া নড়ে। সাদাত তো এখন কি হবে? সাদাত উঠার আগেই নৌসিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ওর ভাবিকে দেখা হাউমাউ করে কান্না শুরু করে। সাদাত তো অসহায়ভাবে তাকিয়ে আছে। কি বলবে সে? নৌসিনের কান্নায় ওর মামা, মামি, বাবা মা আর ভাইও ছুটে আসে। সাদাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। কি হয়েছে? নৌসিন কিছু বলতে যাবে তার আগেই সাদাত নৌসিনের মুখ চেপে ধরে। না বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। নৌসিনও কম যায় না। আজকে যে পাওয়ারফুল সে। সাদাদের হাতে জোরে কামড় বসিয়ে দিল একটা। আউচ! সবাই তো নৌসিনের কাণ্ড দেখে অবাক। কি করছে এই মেয়ে? হাজব্যান্ডকে কাওয়ার। সাদাত হাত সরানো মাত্রই নৌসিন ছোটে ওর ভাইয়ের কাছে যায়। নৌসিন ওর ভাইয়ের কাছে যাওয়া মাত্রই ওর ভাই নৌসিনের মুখে কোনো কিছুর গন্ধ পায়। কিন্তু সেরকম ভাবে খেয়াল না করে, জানতে চায়। কি হয়েছে বোন? সাদাত কি করবে ভেবে পাচ্ছে না, শেষমেশ শ্বশুর বাড়িতে লজ্জায় পড়তে হবে আর কি। ভাই জিজ্ঞাসা করা মাত্রই নৌসিন ভাইয়ের গলা জড়িয়ে বলল, ভাইয়া, সাদাতকে কখন থেকে বলছি একটু আদর করতে, ও কিছুতেই করছে না। নৌসিনের ভাই 480 ভল্টের শক খেয়েছে। নৌসিনের ভাবি তো লজ্জায় কুকড়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে। সাদাদেরও একই অবস্থা। নৌসিনের গলার আওয়াজ শুনে কারো আর বুঝার বাকি রইল না যে নৌসিন নেশা করেছে। নৌসিনের বাবা বিষয়টা আন্দাজ করতে পেরে দ্রুত ওনার রুমে যান। যা সন্দেহ করেছে তাই হয়েছে। ওনার মেয়ে অ্যালকোহল খেয়ে নিয়েছে। আবারও ছুটে আসেন। বৌমা, ওকে ভেতরে নিয়ে যাও। না আমি যাব না, ছোট সময় যেমন ভাইয়ার সাথে থাকতাম আজকেও থাকবো ভাইয়া, চলো। না না বোন, সাদাত এসেছে যে। সাদাত একা ভয় পায় তো। ও তুমি ভাবির জন্য আমাকে পর করে দিচ্ছ তাই না? এই ভাবি, সাদাত তো একা ভয় পায়, তুমি আর সাদাত একসাথে থাকো, যাও। নৌসিনের ভাবির চোখ ছানাবড়া। কি হলো কি গিন্নি, যাও মেয়েকে সামলাও, মেয়ে হোমিওপ্যাথির শিশি থেকে অ্যালকোহল খেয়ে নিয়েছে। এতক্ষণে বাকিরা পরিষ্কার করে বুঝল ঘটনা কি। নৌসনের বাবা আর কিছু শোনার আগে কেটে পড়েন সেখান থেকে। জামাই আর ছেলের বউয়ের সামনে লজ্জায় তো মাথা কাটা যাওয়ার উপক্রম। আর লজ্জায় পড়তে চান না। ওর মামা মামিও চলে যায়। নৌসিন ওর ভাইয়ের হাত শক্ত করে ধরে রেখেছে। চল মা। না আমি যাব না। সাদাত আর নৌসিনের ভাবি মিলে নৌসিনকে জোর করে ঘরে নিয়ে যায়। নিজেদের সম্মান রক্ষার্থে নৌসিনের মা আর ভাই দ্রুত যার যার রুমে চলে যায়। সাদাত, তুমি একে ধরে বসো, আমি লেবু পানি আনছি, তেঁতুল তো খাওয়া নিষেধ ওর। হ্যাঁ, তেঁতুলে প্রবলেবুই আনো। নৌসিনের ভাবি দৌড়ে লেবুর পানি আনতে যায়। সাদাত নৌসিনকে আটকে রেখেছে কোনো মতো। নৌসিন তো ছুটার জন্য ইচ্ছামতো পারাপারি করছে। আনৌসিন। সাদাদের একটু ধমক শুনেই নৌসিন ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করল। এই দৃশ্যটা দেখে সাদাদের হাসি পেল খুব। হ্যাঁ, হা হা হাঁকাদে না শোনায় কদম বাবু, বাবু লাগছে তোমায়। উমায়া, কি বললি তুই? আমি বাবু? 22 বছরের যুবতী আমি। তুই আমার বর। ঢুলতে ঢুলতে সাদাদের দিকে আঙ্গুল তুলে কথাগুলো বলল নৌসিন। আর কথা বলার মাঝেই আস্তে আস্তে হেলে পড়ল সাদাদের বুকে।
চোখ দুটো বন্ধ করে ফেলেছে। এই নৌসীন, ওই নৌসীন ঘুমিয়ে গেছে বেচারি। মুচকি হাসল সাদাত। ঘুমের ঘোরেও সাদাতকে শক্ত করে খাঁচমে ধরে রেখেছে। নৌসীনের ভাবি আসছে। পাগলিটার গায়ে উড়না নেই। সাদাত উড়না পেঁচিয়ে দিয়ে ঘুমন্ত রানীটাকে বুকে শক্ত করে জড়িয়ে রাখল। হায়, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি রেখে যাও, আমি খাইয়ে দিব। আচ্ছা আর ভাই, কিছু মনে করো না। কি সব বলে ফেলেছে সবার সামনে, কি আর করার? আরে না না ভাবি, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার পড়লে ডেকো কেমন। সিউর। সাদাত নৌসিনকে ঠিক করে শুইয়ে দিল। দুটো বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে চামচ দিয়ে একটু একটু করে লেবুর পানি মুখে দিচ্ছে। বেশ কয়েকবার খাওয়ানোর পর কাস্তে কাস্তে উঠে বসে নৌসিন। এমনি খেতে পারে না, তার উপর শরীর খারাপ, আর তার মাঝে পেটে পড়েছে এক শিশি অ্যালকোহলকি অবস্থা। সাদাত ধরে ঠিক করে বসাতে বসাতেই সাদাদের শরীরে থরথরিয়ে বমি করে দেয় নৌসিন। অথচ বেচারি কিন্তু এখনো সম্পূর্ণ সজাগ না। বমি করে শরীর আরও ক্লান্ত হয়ে গেল নৌসিনের। সাদাদের পোশাক তো নষ্ট করেছেই, সাথে নিজের জামাও। সাদাদের মুখে বিন্দুমাত্র বিরক্তের ছাপ নেই। অথচ মুচকি হাসল নৌসিনের কাণ্ড কারখানা দেখে। নৌসিনকে শুইয়ে দিয়ে কারবার থেকে নৌসিনের একটা জামা এনে চেঞ্জ করিয়ে দিল মেয়েটাকে। বাথরুমে নেবার তো আর উপায় নেই, বাথরুমের মগে করে পানি এনে মুখ পরিষ্কার করে দিল। নিজের শার্টটাও চেঞ্জ করে নিল বেচারা। বিছানাতে বেশি না হলেও একটু একটু ময়লা লেগেছে। নৌসিন যা খুঁতখুঁতে মেয়ে, যদি সকালে উঠে দেখে এরকম নোংরা বিছানায় শুয়েছিল সে, তাহলে এই চাদরকে আর চাদর রাখবে না, গরম পানিতে চুবিয়ে মারবে। আর এরকম একটা চাদরে রাখার কারণে সাদাদেরও কথা শুনতে হবে, যদিও চাদরটার সাইডে একটু ময়লা লেগেছে। সাদাত এবার বহু কষ্টে একটা চাদর খুঁজে পেল কারবারে। নৌসিনকে কোলে নিয়ে এক হাতে বিছানার চাদরটা সরিয়ে নতুন চাদরটা বিছানায় রাখল কোনো মতো। নৌসিনকে সাইডে শুইয়ে দিয়ে কোনোমতো ঠিকঠাক করে নৌসিনকে নিজের বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের আলো চোখে আসতেই ঘুম ভাঙে হৃদির। চোখ খুলতেই নিজেকে পরশের বুকে আবিষ্কার করল। নিজেকে খুব সাবধানে পরশের কাছ থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে। আয়নায় নিজেকে দেখছে আর নিজেই যেন লজ্জা পাচ্ছে। পরশটা না সত্যিই। শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে বের হয়ে আসে। পরশ ঘুমাচ্ছে। মুচকি হেসে গুনগুন করে গান গাইছে আর চুল ঝাড়ছে। পেছনে থেকে পরশ এসে জড়িয়ে ধরলে প্রথমে তো চমকে উঠে। এ কি, আপনি উঠে গেলেন? হুম। যান, ফ্রেশ হয়ে নিন তাহলে। এত আগে উঠেছ কেন? আগে কোথায় উঠলাম? 7টা বাজে তো। তুমি তো আগে 8টার আগে উঠতে না কখনো তাহলে। বারে তখন কি কেউ? থেমে গেলে হৃদি। কি বলতে যাচ্ছিল? পরশ হৃদিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। লজ্জায় হৃদি মাথা নিচু করে রেখেছে। কেউ? কি? কিছু না জানতো? বলো। পরশ। বলতে হবে, না হলে তো ছাড়বই নাইও না। পরশ যা চায় তাই সে করে, শো একবার যেহেতু বলেছি তোমার মুখ থেকে শুনবো, তার মানে শুনবো। হৃদি অফ মোডে গিয়ে বলল। আপনি না সব সময় জোর দেখান আমার সাথে। সারা জীবন দেখাবে আর তোমাকে সেটা মেনে নিতে হবে। এটাই আমার ভালোবাসা, শো তাড়াতাড়ি বলো। আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলতে যাচ্ছিলাম? নো। কেন মিথ্যা বলছেন? বলো অ্যান্ড হারি আপ। কি করার? যার আগেই পরশের, এখন যদি না বলে তাহলে হয়তো রেগে মেগে বাড়ি ভাঙচুর শুরু করবে। তাই কোনো রকম বলল। তখন আগে উঠতাম না, কারণ তখন তো আর বিবাহিত ছিলাম না, এখন আগে উঠি কজ নাও আই আম মেরিড। মেরিড? এর সাথে সকাল সকাল উঠার কি রিলেশন? হৃদি পরশকে একটা কুনুই মেরে বলল। ছোট খোকা, জানেনে না বুঝি? কি? কিছু না। অসভ্য একটা। খুব। সরুন তো। যদি না সরি। আলপরশ জানতো শাওয়ার নিনামাকে চুল মুছতে দিন। শাড়ি ভিজে যাচ্ছে। ভিজুক না, ভেজা শাড়িতে তো তোমায় খুব শীষে কদম না। খালি অসভ্য কথাবার্তা। যান শাওয়ার নিন। হৃদি যে আঙ্গুল দিয়ে পরশের ঠোঁট আটকে রেখেছে সেটাতে পরশ কুট করে কামড় বসিয়ে দিল। আহ! হা 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 হা। ওহু মা গো! কি রাক্ষস আপনি! অফ, ব্যথা পাই না বুঝি? কই দেখি। বলেই পরশ হৃদির যে আঙ্গুলে কামড় দিয়েছে সেটা নিজের মুখে ঢুকিয়ে নিল। দুজন দুজানার দিকে অপলক তাকিয়ে আছে। পরশ আনমনে হৃদির আঙ্গুলটা চুষে নিচ্ছে।
হৃদি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে, ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আর সহ্য করতে পারল না হৃদি, ঝাপটে পড়ল পরশের বুকে। দুহাতে টি শার্ট খামচে ধরছে। পরশ কি এমন সুযোগ মিস করবে নাকি? সে অরিদির ভেজা চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করে। গলায় মুখ দেওয়া মাত্র পরশকে ধাক্কা দিয়ে সরে যায় হৃদি। কিচ্ছু হবে না জান বলছি শাওয়ারে। আচ্ছা, আমার সাথে বাড়াবাড়ি তাই না? দেখুন পরশ, ভালো হবে না কিন্তু সব সময় বেশি বেশি তাই না? ভয় পান না বুঝি? কি? হ্যাঁ, ভয় পান না। আপনার যেমন রাগ তেমন আমরাও। পরশ এগিয়ে যাচ্ছে হৃদির দিকে। সেটা দেখেই হৃদি দৌড়ে হৃদি বের হয়ে যেতে চাইল, কিন্তু পারল না, তার আগেই পরশ ধরে ফেলে। ওহুহু, ছাড়ুন, লাগছে তো। তো লাগুক, কি যেন বলছিলে? কিছু না। কে কাকে ভয় পায়? কেউ না। তাই না মো, আমি পাই, ছাড়ুন, এবার লাগছে। শাস্তি তো পেতেই হবে। না। চুপ। না প্লিজ ছেড়ে দিন। আজকে শরীরে ঘ্রাণটা কিন্তু অন্য রকম লাগছে। নতুন বডি ওয়াশ ছিল তাই। কেন নতুন? আমাকে কাছে টানার জন্য তাই না? না। মুচকি হাসল পরশ। হৃদি কিছু বুঝে উঠার আগেই পাজা কোলে তুলে নিল তাকে। আহ পরশ, কি করছেন? ছাড়ুন। হুঁশো, শাস্তি পেতে হবে। না প্লিজ। আমাকে রেখে শাওয়ার নেওয়ার শাস্তি? আমি নাকি তোমাকে ভয় পাই দুটো উল্টাপাল্টা করে ফেলেছ। আর হবে না প্লিজ, রোজ রোজ আপনার সাথেই শাওয়ার করব আমি, তো আপনাকে ভয় পাই এটাই সত্যি, প্লিজ রোজ। পরশ হৃদিকে বিছানায় ফেলে দিয়ে নিজের সমস্ত ভর হৃদির উপর দিয়ে দিল। দেরি করল না এক মুহূর্ত, ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল। গলায় মুখ দিতে যাবে, বাধা দিল হৃদি। প্লিজ শাওয়ার নিয়ে নিন না। শাস্তি কিন্তু বাকি, বাধা দিলে আরো বেশি পেতে হবে। আমিও কিন্তু শাস্তি দিব। কি? হ্যাঁ, আপনি পরশ চৌধুরী হলে আমি কিন্তু কাল থেকে হৃদি চৌধুরী হয়ে গেছি, মাথায় রাখবেন। আচ্ছা। হুমনামুন না, উপর থেকে কত ভারী আপনি। কি? হ্যাঁ। হুপাস্তে চিল্লাও। হৃদি পরশের ঘাড়ের পেছনে দুহাত বেঁধে মায়াবী চোখে তাকালো পরশের চোখের দিকে। পরশ এ চাহনিতে মাতিয়ে যাচ্ছে একদম। ছেলেরা নাকি বশ হয় মেয়েদের কাছে। হয়তো হৃদি তাই করল, চাহনিতে বশ করে নিচ্ছে পরশকে। আচ্ছা, ডানাসতেই বলছি, আর চিল্লাবো না। খুব মিষ্টি কণ্ঠে বলল হৃদি। পরশের ঘোর কাজ করছে হৃদির উপর। যেন কোনো সাপ সাপুরের কাছে বসিত হচ্ছে। আমার উপরেই থাকুন, উঠতে হবে না আপনাকে। আচ্ছা। হৃদি হয়তো বুঝতে পারেনি। এ সাপ যে সে সাপ না। এ সাপ বিষে ভরা নাগ। তাই তো নাগ বশে হলো তো হলোই, সাথে নেশাও লেগে গেল। কোনো শাসন বারণ ছাড়াই নাগিনীর গলায় মুখ ডুবিয়ে দিল। পরশ, কি করছেন? ছাড়ুন। আর কোনো কথা হলো না। হারিয়ে গেছে পরশ হৃদির মাঝে। হৃদিও আর নিজেকে সামলাতে পারছে না। সাড়া দিতে হলো পরশের ভালোবাসায়। আঁকড়ে ধরল পরশকে। দুজনেই আবারও নতুন করে ডুব দিল ভালোবাসার অথই সাগরে। এদিকে ফরের আজানে আজ নৌসিনের ঘুম ভাঙেনি। তবে রোজকার অভ্যাসে সাদাদেরর ঘুম ভেঙে গেছে 5:30টার দিকে। আগে অবশ্য একা একা এত সকালে উঠতে পারত না। নৌসিন আসার পর থেকে নৌসিন তো সব সময় ডেকে উঠায় এই সময়ে, তাই আজ এমনিতেই ঘুম ভেঙে গেছে। সাদাত নামাজ পড়ে শুয়েছে আবার নৌসিনের পাশে। 8টা বাজার পথে, অথচ এখনো নৌসিনের ঘুম ভাঙল না। সাদাদও ডাকছে না, বরং মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আর মাঝে মাঝে জামার উপর দিয়ে পেটে হাত রেখে অনাগত ভবিষ্যৎটাকে আদর করে দিচ্ছে। কিছুক্ষণ পরই মিটমিট করে তাকায় নৌসিন। ভালো করে চোখ খুলতে পারছে না, তবুও বুঝতে পারল যে সে সাদাদের বুকে শুয়ে আছে। সাদাত! ঘুম কণ্ঠে বলে উঠল নৌসিন। সাদাত দ্রুত আরো জোরে ঝাপটে ধরে নৌসিনকে। উঠে গেছো জান? গুড তো। কেমন জানি চোখ মেলতে পারছি না। কটা বাজে? 8:10। কেমন লাগছে? কি? দ্রুত উঠার চেষ্টা করল নৌসিন। কিন্তু মাথা ভার লাগার কারণে আর পারল না। আস্তেও সুস্থ তো। 8টা বাজে আর আমি এখনো ঘুমাচ্ছি। নামাজ মিস হয়ে গেছে আমার। আবারও উঠতে চাইল। ওহ, মাথা এমন ঝিমঝিম করছে কেন? হহ। ঝিমঝিম করাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি হেল্প করছি তো উঠতে নাকি? সাদাত নৌসিনকে বুকে নিয়েই উঠে বসল। নৌসিন ভালোভাবে মাথা তুলতেই পারছে না। সাদাদের বুকে মাথা রেখেই বলল, মাথাটা কেমন জানি লাগছে, মনে হচ্ছে ওজন হয়ে গেছে খুব।
এটাই তো হবে, লুকিয়ে লুকিয়ে উল্টাপাল্টা জিনিস খাবে, আর এমন হবে না। আমি আবার কি করলাম তাই না? অসহায় দৃষ্টিতে সাদাদের দিকে তাকিয়ে বলল, কি কি খেয়েছিলে কাল রাতে? মানে, বাবার হোমিওপ্যাথি ঔষধের শিশি চুরি করে এনেছিলে না? এই যা, এত দিনের অভ্যাস এবার সাদাদের সামনে চলে এলো। নৌসিন কি বলবে এখন? কি চুপ হয়ে গেলে তো? কত দিনের অভ্যাস? আমি, হ্যাঁ তুমি, জানো তুমি ওই শিশিতে কি ছিল? কি? অ্যালকোহল। নৌসিন তো পুরো থ। এটা কি করে সম্ভব? কিছুতেই তো বুঝতে পারছে না সে। কি? অ্যালকোহল মানে? হ্যাঁ পাগলি, কি সব বলো? অ্যালকোহল আসবে কোথা থেকে? বাবা আমার সামনেই বাত ব্যথার ঔষধ করার জন্য ওই শিশিগুলোতে অ্যালকোহল ভর্তি করে এনেছিল। আজ হোমিওপ্যাথি ডক্টর কাছে যাওয়ার কথা ছিল ওনার। সব হোমিওপ্যাথি ঔষধে অ্যালকোহল তো দেওয়া থাকেই, তাই না বাবা ঔষধ তৈরি করে আনবে বলে নিজেই অ্যালকোহল নিয়ে যেতে চেয়েছেন, আর তুমি সেটাকে হোমিওপ্যাথি ঔষধ ভেবে খেয়ে নিয়েছ। আল্লাহ! এখন অবাক হচ্ছ? আরও কি করেছো তুমি, মনে আছে? আরও? মানে কি করেছি? আস্তে, দেখছো যখন মাথা তুলতে পারছো না তবুও বারবার মাথায় বল কেন দিচ্ছ? ব্যথা লাগবে না? আচ্ছা, সরি। তোমার বুকেই আছি তো এখন বলো। বাইরে কি করে যাব আমি তাই ভাবছি। কেন? বাইরে যেতে কি সমস্যা? তুমি যা সব বলেছ রাতের বলা, তারপর বাসার সবার সামনে কি করে যাব? মান সম্মানের 12টা বাজিয়ে দিছ নেশায় পড়ে। আমি কি করেছো বলবে তো আগে। করুণ সুরে বলল নৌসিন। তারপর সাদাত নৌসিনকে রাতের সমস্ত কাহিনী খুলে বলে। নৌসিনের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি সব করেছে বেচারি? উমামি ভাইয়ার সামনে কি করে যাব? ছি ছি। শেষে ভাইয়াকে এসব বললাম। আর ভাবিকে তোমার সাথেও নো। নৌসিনের মুখটা দেখে সাদাদের হাসি পাচ্ছে খুব। অবশেষে হেসেই ফেলল। এই তুমি হাসছো? তার মানে তুমি আমার সাথে মজা করছো না তো? আমার তো কিচ্ছু মনে নেই, জাস্ট এটা মনে আছে যখন ঔষধটা খাচ্ছিলাম কেমন জানি একটা বাজে স্মেল আসছিল। শোনো, যা করেছো, আর যদি কোনো দিন ঔষধ খেয়েছো, তাহলে কি করব যে তোমাকে আমি নিজেও জানি না। নিজের ঔষধের তো খোঁজ থাকে না, জোর করে মুখে ঢুকিয়ে দিতে হয়। আর হোমিওপ্যাথি হলে ই, যেন কি না কি কত রকমের সাইড ইফেক্ট হতে পারে ভাবতে পারছো? নেক্সট টাইম যদি এমন করেছো তাহলে পিটনামাইর হবে জাস্ট। সাদাদের বুকে মাথা রেখেই চুপসে আছে নৌসিন। কি মাথায় ঢুকেছে তো? নাকি ওয়াশরুমে যাব? নিয়ে তো যাব, বাট আমার কথাগুলো যেন মনে থাকে। সাদাত নৌসিনকে কোলে তোলে নিল। আরে কি করো? হাঁটতে তো পারতাম, জাস্ট ধরলেই হতো। সাদাত কোনো কথা না বলে নৌসিনকে ওয়াশরুমে নিয়ে টুলের উপর বসিয়ে দিল একদম। নিজেই দাঁত ব্রাশ করিয়ে দিল। নৌসিন এতক্ষণে খেয়াল করলো ওর জামা চেঞ্জ। সাদাত, এসব কি? কি আবার? লেবু পানি খাওয়ানোর পর বমি করেছিলে, যদিও বেশিরভাগ আমার শরীরে তোমার জামায় আর চাদরেও লেগেছিল, তাই চেঞ্জ করতে হয়েছে। নৌসিনের চোখে পানি চিকচিক করছে। এই বুঝি তা গড়িয়ে পড়ল। চোখ এড়ায়নি সাদাদের। এই কি সমস্যা কি? হ্যাঁ, চোখে পানি কেন? কত কষ্ট দিয়েছি তোমাকে? বলেই সাদাতকে জড়িয়ে ধরল, সাথে সাথে কেঁদেও দিয়েছে। ওই পাগলি। সত্যি সত্যি মাইর খাবি কিন্তু এবার। ভালোবাসি যে তাই কোনো কষ্ট হয়নি। আর হবে না এমন। হুমসব হবেন ব্যাপার, জাস্ট আপনি অন্যের ঔষধ মুখে দিবেন না। এবার চোখটা মুছে দিলাম যেন পানি না দেখি আর। হুমোকে শাওয়ার করিয়ে দিয়াই থিঙ্ক মাথাটা হালকা হবে। অ্যালকোহলের ঝাঁজটা কমে যাবে। এখন, হ্যাঁ, একটু একটু শীত তো। তো বাথরুমের গির্জার আছে কিসের জন্য? নৌসিনকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাদাত জোর করে শাওয়ার করাতে শুরু করল। যেন ফ্রেশনেস বেশি হয় তাই লম্বা চুলগুলোতেও বেশ যত্ন করে শ্যাম্পু করে দিল। চেঞ্জটাও নিজেই করিয়ে দিয়েছে। এখন নৌসিন একা দাঁড়াতে পারছে। গোসল করার ফলে অ্যালকোহলের যতটুকু প্রভাব ছিল কেটে গেছে যে, তাই সাদাত নৌসিনকে ওয়াশরুমের দরজায় দিয়ে বলল, এখন সাবধানে হেঁটে যাবে, আমি তো ভিজে গেছি, শাওয়ার নিয়ে আসি একেবারে। আর চুলগুলো শুকিয়ে নাও। সুন্দর চুলের চিন্তা করো না, আমার সুন্দর লম্বা চুল না হলেও চলবে, বাট তুমি অসুস্থ থাকলে হবে না। মুচকি হাসল নৌসিন। এত ভালোবাসা কজনের কপালে আছে? সাদাদের কথাই রাখল সে। সাদাত শাওয়ার নিচ্ছে। আর বিছনায় বসে চুল শুকাচ্ছে।
নিজেকে নিজের কাছেই আজ বাচ্চা বাচ্চা লাগছে। আগে যেমন ওর মা এমন করে শ্যাম্পু করিয়ে পুরো শরীর সাবান দিয়ে মেজে মেজে গোসল করিয়ে নর্মাল কামিজ প্লাজো পরিয়ে দিত, তেমন ফিলিংস হচ্ছে নৌসিনের কাছে। এত ভালোবাসা পেয়ে নৌসিন আসলেই নিজেকে ধন্য মনে করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছে। পরশের বুকে শুয়ে আছে হৃদি। দুজনে পরম শান্তিতে দুজনকে আগলে রেখেছে। পরশ: ক্ষুধা পায়নি আপনার? তোমাকে খেয়ে মিটে গেছে। ধ্যাতো, হা 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 হা। এবার তো উঠি, আবার শাওয়ার নিতে হবে তো। উঠে কি হবে? থাকো না প্লিজ, আমার ক্ষুধা পেয়েছে, খুব শাওয়ার দরকার। ক্ষুধা পেয়েছে তো খাবে, তাহলে শাওয়ারের কি দরকার আবার? ও পরশ: নাগিনী? হ্যাঁ আমি নাগিনী, আমি জানি উৎসব। হাই গেল। পরশ: শুনুন না। বলো। বলছিলাম যে, কি? আসলে সোজা সাপটা করে বলো। না মানে, মা? মা কি? আমাকে কি মা কোনো দিন মনে নিবে না? হয়তো মেনে নিবে। পরশ: আমাকে আপনি মানতে পেরেছেন তো? কোনো সন্দেহ নেই, কারণ আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে জানি, সো মানতে না পারার কোনো প্রশ্ন উঠে না এখানে। মা কেন ওই বাড়িতে চলে গেল? মা তো এই বাড়িতেই ছিল, আমাকে না হয় উনি কষ্ট দিত তাই বলে। এতে যেন তুমি আরো কষ্ট পাও তাই। পরশ: মায়ের পা ধরে আমি যদি ক্ষমা চাই, মা আমাকে ক্ষমা করবেন না। মাকে যতটা চিনি, ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুমি পারলে ওনাকে বুঝানোর চেষ্টা করো যে তুমি আমাকে আর এই সংসার নিয়ে থাকতে চাও, তাহলে কিছু একটা হতে পারে। হৃদি দীর্ঘশ্বাস নিয়ে উঠে গেল। আটকালো না পরশ। পরশ চাইছে হৃদি নিজে কিছু একটা করুক। এদিকে নৌসিনকে সাদাত জোর করছে খেতে যাওয়ার জন্য, কিন্তু নৌসিন তো কিছুতেই যাচ্ছে না। এবার রেগে মেগে সাদাত ধমকই দিয়ে ফেলল। নৌসিন: কি সমস্যা কি তোমার? হ্যাঁ, 9টার উপরে বাজে। চমকে উঠল নৌসিন। সাদাতকে এমনিতে ভয় পায় বেচারি, তার উপর সাদাত যখন জোরে কথা বলে, তখন তো আত্মা লাফায় ভয়। কি হলো? যাবে না খাওয়ার জন্য? কতবার আসলো ভাবি। মাথা নিচু করে নৌসিন জবাব দিল, ভাইয়া খেয়ে নিক না আগে। কি? পড়ে যাই একটু। থাপ্পড় চিনো? আমি কিন্তু শ্বশুর বাড়ি মানব না, থাপ্পড় লাগাবো একদম। আর কত পড়ে খাবে তুমি? মেডিসিন নিতে হবে তো। সাদাত: চলো না আমরা চলে যাই। মানে, না আসলে ওই বাড়িতে চলো না। নৌসিন: আমার মেজাজটা গরম করতেছ, কিন্তু তুমি আগে খাবে চলো। কাল রাতে ভাইয়া কি না কি বলে ফেলছি, সব বলে এখন সবার সামনে যাব কি করে? তাই তো আমি তো এটাও বলছি যে এখানে খাবার আনি, তাতেও তোমার আপত্তি? কি হলো? আনবো। পরে খাই না, একটু আসলে খেতে ইচ্ছা করছে না এখন। হ্যাঁ। সাদাত হাতের ঘড়িটা বিছানায় ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শুধু রুম থেকেই না, সবার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে সাদাত, কোথায় যাচ্ছ বাবা? মামা একটু বাইরে দরকার আছে। ও মা, সে কি, বসো আগে খেয়ে নাও। না মা, পরে খাচ্ছি। আল্লাহ কি সব বলো বাবা, খেয়ে যাও একেবারে। মা, একটা জরুরি কাজ আছে, এখন না গেলে প্রোব হবে, তাই আমি বাইরে খেয়ে নিব। সাদাত: একটু কিছু তো। বাবা, আসলে কাজটা খুব জরুরি, এখন না বের হলে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, তবে বিকালে কিন্তু আসতেই হবে, আমি ওয়েট করব তোমার জন্য। জি বাবা, চেষ্টা করব। বেরিয়ে এলো সাদাত। কোনো দরকারি কাজ নেই ওর। নৌসিনকে শিক্ষা দেওয়ার জন্য রাগে চলে এসেছে। আধা ঘন্টা ধরে বলছে খাওয়ার জন্য, ঔষধের জন্য, কিন্তু বেচারির যত বাহানা খাওয়ার সময়। বুঝুক এবার কেমন লাগে। নৌসিন অনেকক্ষণ যাবৎ বসে আছে, কিন্তু সাদাত কোথায়? অনেকক্ষণ দেখা যাচ্ছে না তাকে। এর মধ্যে নৌসিনের ভাবি নৌসিনের রুমে আসে। কি রে নৌসিন, তুইও গেলি না খাওয়ার জন্য? আর সাদাতও বেরিয়ে গেল। নে, খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। ভাবির কথা শুনে নৌসিনের তো যায় যায় অবস্থা। সাদাত বাইরে মানে? কি সাদাত? ও বাইরে গেল কখন? কেন তোকে বলে যায়নি? সে তো বলল কি নাকি একটা দরকারি কাজ আছে। ও ভাবে কি বলো তুমি? সাদাত খেয়ে যায়নি। না বলল বাইরে খেয়ে নিবে, জরুরি কাজ পড়েছে। নৌসিন বুঝে গেছে কি হয়েছে। ভাবির সামনে এমন একটা ভাব নিল, এখন ভাবি যেন বুঝতে না পারে সে রাগ করেছে। কি বদমাইশ দেখেছো? আমি যেন মন খারাপ না করি সেজন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমাকে বলে গেছে সে নাকি একটা কাজ করবে, আর আমাকে সেটা মানতে হবে, আর কত কি বলে আমাকে খাওয়ার জন্য বলে গেল।
আসুক না, দেখাবো আমি কি বাজে ভাবি, তুমি যাও আমি খেয়ে নিব কেমন। নৌসিন এমনভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলল, ওর ভাবি আন্দাজ করতে পারেনি যে সাদাত রাগ করে বেরিয়ে গেছে। ভাবি চলে যাওয়া মাত্রই নৌসিন সাদাতকে ফোন লাগায়। একবার রিং হয়ে কেটে গেল ফোনটা। কিন্তু সাদাত ধরল না। সাদাত দেখেও ফোনটা ধরল না। ইচ্ছা করেই নৌসিনকে প্যারা দিচ্ছে। আরও দুবার রিং হওয়ার পর সাদাত নৌসিনের ফোন রিসিভ করে। কাঁদো কাঁদো গলায় নৌসিন বলল, সাদাত কোথায় তুমি? সাদাত, আসো প্লিজ। কেঁদে দিয়েছে নৌসিন। সাদাদের এবার একটু খারাপ লাগলো। এমন শারীরিক অবস্থা নৌসিনের জন্য কান্নাকাটি করাটা ঠিক না। সাদাদাম সরি, আমার না খুব ক্ষুধা লেগেছে, আসো। চুপ, কেঁদে কেঁদে কেন কথা বলছো? সাদাদের গলা শোনা মাত্রই নৌসিন আরো জোরে কেঁদে উঠে। ওই 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 কি সমস্যা? হ্যাঁ, থামো। আসো। একটা থাপ্পড় দিয়ে না চোখ মুছো। আসবে না। কথায় গেছি আমি যে আসতে হবে আমার। ভাবি যে বলল। কান্না থামাবে তুমি? নৌসিন চোখ মুছো, আমি আসছি। হৃদি ফ্রেশ হয়ে এসেছে। পরশ শাওয়ার নিয়ে বের হলো। হৃদিকে চুপচাপ বসে থাকতে দেখে পরশ এগিয়ে যায়। কি ব্যাপার? মুড অফ? না। তাহলে? কিছু না, এমনি। আচ্ছা আপনি আসুন, খাবো, খিদে পেয়েছে আমার। মুচকি হাসল পরশ। হৃদির যাওয়ার পথে চেয়ে থাকলো কিছুক্ষণ। কারণ পরশ খুব ভালোভাবেই বুঝতে পারছে হৃদির মনে কি চলছে। ম্যাডাম, আপনাগোর লাইগারি ওয়াট করতা ছিলাম। কি? হ ম্যাডাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরশ জানায়। আরে হৃদিও অপেক্ষা করার কথা বলছিল। ও আমি আবার কি না কি ভাবলাম। না না ম্যাডাম, বেশি পাই না তো, একটা উচ্চারণ করবার চাই হইয়া যায় আর এটা। আচ্ছা, ব্যাপার না, হয়ে যাবে। ওকে ওকে পুষ্প, তুই কথা না বাড়িয়ে খাবার সার্ভ কর। তোর ম্যাডামের খিদে পেয়েছে খুব। বিফ খাও তুমি। কেন? না খাওয়ার কি আছে? আমি সব খাই। ফিগার দেখে তা মনে হয় না। আপনার তো কত কিছুই মনে হয় না। এভাবে মুড অফ করে কথাবার্তা বললে কোনো কিছুর সমাধান হবে না। কিসের সমাধানের কথা বলছেন আপনি? তুমি যে সমস্যার কারণে বিষাদময় সময় পার করছো। তরকারিটা কিন্তু পুষ্প ভালোই রান্না করতে পারে। আপনি একদিন বলেছিলেন, মা গরুটা খুব ভালো পারে, পুষ্প মায়ের কাছ থেকে শিখেছে। কথা পাল্টানোর চেষ্টা করছো। না তা কেন করব, আপনি তো। আচ্ছা বাদ দাও। পুষ্প যে চলে গেল, খেয়ে গেল না। রান্না করার সাথে সাথে খেয়ে নেয় সেমাইয়ের নিয়ম। হৃদির চোখ দুটো আবারও কোনো কিছু না পাওয়ার আশায় ভিজে উঠল। শ্বশুর বাড়িতে এসে এমন পরিবারহীন একলা জীবন সে আশা করেনি। যদিও পরশ আছে, তারপরও পরিবারের বাকিরা ওর জন্য অন্য বাড়িতে ভাবতেই খুব খারাপ লাগছে হৃদির। নিজেকে অনেক কষ্টে সামলে নিচ্ছে, কিন্তু শেষমেশ আর সহ্য করতে পারল না, পরশের সামনেই খাবারে পানি দিয়ে দৌড়ে উপরে চলে গেল। ঘাবড়ে গেল পরশ, হৃদি যে কাঁদছে তাই। পরশ বাকি খাবারটা শেষ করল না। হাত ধুয়ে রোমে চলে আসে। রোমে ঢুকে দেখল হৃদি বিছনায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদির কাঁধে হাত রাখে পরশ। হৃদি উঠে বসে পরশের বুকে মুখ গুজে আরো আবেগী হয়ে উঠে। পরশ কিছু বলল না, হৃদির মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল শুধু। কিছু সময় পর হৃদির চোখ দুটো পরম আদরে মুছিয়ে দিল পরশ। কান্না তো অনেক হলো, এবার তো থামো। পরশ, আমায় প্লিজ ওই বাড়িতে নিয়ে চলুন, আমি সবাইকে এখানে নিয়ে আসবো, দরকার পড়লে আমি মায়ের পায়ে পড়বো, আমি আর পারছি না। পরশার না কেন এমন হচ্ছে? ওকে ওকে, রিল্যাক্স। কুল ডাউন। হৃদি নিজের চোখ দুটো মুছে নিয়ে খুব স্বাভাবিকভাবে পরশের হাত দুটো ধরে বলল, পরশ, আমি আর জব করব না, আপনি আমাকে আজকেই বাবা মায়ের কাছে নিয়ে যাবেন, আমি সবাইকে এখানে নিয়ে আসবো, সবটা দিয়ে ওদের মন জয় করতে চাই। আমি অনেক জব করেছি, অনেক টাকা হয়েছে, আর লাগবে না আমার, এখন শুধু পরিপূর্ণভাবে আপনাকে চাই। আচ্ছা, সব তোমার ব্যাপার, আমি তোমার উপর কোনো জোর করছি না এ ব্যাপারে। তবে নিয়ে যেতে পারি। জড়িয়ে ধরল হৃদি পরশকে। ব্যাস, পরশ, আর কিচ্ছু করতে হবে না আপনার। আমি করে নিব বাকিটা, আপনি শুধু আমায় নিয়ে চলুন। ওকে, তাই হোক। নৌসিন ড্রয়িং রুমে উৎসুক মনে অপেক্ষা করছে। কখন আসবে সাদাত? এই তার পথ যাওয়া। কলিং বেল বেজে উঠতেই ছুটে গিয়ে দরজা খুলে নৌসিন। বাইরে সাদাতকে দাঁড়ানো দেখে ঝাঁপিয়ে পড়ে সাদাদের উপর। আরে পাগলিকেও দেখবে, কান্নাও কামাও শব্দ হবে, তাহলে লোক জড়ো হতে পারে আবার।
হয়েছে, আর বলতে হবে না তোমার এত রাগ। আগে চলো রুমে, তারপর বাকি কথা হবে, না হলে সবার কাছে ধরা খাওয়ার ভয় আছে। রিদি, আর ইউ রেডি? রিদি, ঈশনক করার কি আছে? আসছি তো। আর কত? অলরেডি 40 মিনিটস ডান। তোমার তো রেডি হতে এত সময় লাগে না। আরে ভাই, হচ্ছে। কি? হোয়াট আর ইউ কলিং? রিদি আর কিছু বলল না। কি বা বলবে? সে যে বরকে ভাই বলে সম্বোধন করেছে, যা পরশের একদম ভালো লাগে না। যাই হোক, রিদির 2 মিনিট পর দরজা খুলল। পরশ এখনো সেখানেই দাঁড়িয়ে। হৃদির দিকে তাকাতেই সমস্ত রাগ পানিতে পরিণত হয়ে গেল মুহূর্তেই। মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসলো, মাশাল্লাহ। মুচকি হাসল হৃদি। কি হলো? এতক্ষণ তো খুব তাড়াহুড়ো করছিলেন। এখন লেট হচ্ছে না? খুব সুন্দর লাগছে, একদম নতুন। লজ্জা লাগছে হৃদির। পরশের চাহনি যে সব সময় লজ্জা বিলায় এই মেয়েটার সর্বাঙ্গে। প্রিয়তমার পা থেকে মাথা অবধি একবার ভালো করে চোখ বুলিয়ে নিল পরশ। অসম্ভব সুন্দর লাগছে আজ হৃদিকে। কালো রঙের জামদানিটা যেন ফর্সা গোলাপি শরীরের সাথে এঁটে লেগে গেছে। মনে হচ্ছে কোনো মায়াবতী ভাস্কর্য, যার চোখ দুটো টানা, নাকের আদলটা জয়নুলের রং পেন্সিলের শুরু কারুকাজ, ঠোঁট দুটো শিশির পরা ফুটন্ত গোলাপের পাপড়ি। মোহিত করা এমন সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে পরশ। ঘোর কাটানোর ক্ষমতা নেই তার। প্রেম গর্জে। সে তো কোনো কিছুর সাথে আপোষ করে না, নিজের মনের গহীনে জাগ্রত অনুভূতিগুলোর বহিঃপ্রকাশে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কি করছেন? ছাড়ুন। হৃদি কথায় হোশ আসে পরশের। এতক্ষণ পরশ নিজের মধ্যে ছিল না, অন্য কোনো মায়ে বসবাস করছিল সে। কি হলো? ছাড়ুন। আজকে না গেলে হয় না। উমুহুয়ে কদম না যাব আজকে, মা বাবা সাথে বাকি সবাইকে নিয়ে আসবো এ বাড়িতে। পরশ ছেড়ে দাঁড়ায়, হৃদির হাতটা ধরে বলল, মা যদি রিফিউজ করে? খারাপ লাগবে না? কোনো মা যখন নিজের একমাত্র ছেলের বউয়ের সম্পর্কে এক অপ্রস্তুত সত্যের সম্মুখীন হতাও, আবার বিয়ের আগের রাতে, তাহলে সে মায়ের ঠিক কতটা খারাপ লাগতে পারে। পরশ অপলক তাকিয়ে আছে। হৃদির চোখ থেকে তার চোখ সরছে না। আজ এ চোখে অন্য এক আবেশের জোর দেখতে পারছে সে, যা সহজেই আপন করার শক্তি যোগাতে পারে। হৃদি নিজেকে পরশের থেকে ছাড়িয়ে নিল। পরশের কাঁধে একটু টোকা দিয়ে বলল, চলুন যাব এখন। কোনো জবাব না দিয়ে পরশ হৃদির হাত ধরে গাড়িতে গিয়ে বসে। পরশের দিকে একবার ভালো করে খেয়াল করে হৃদি জবাব দিল, কি ব্যাপার? আপনি তো দেখছি বাসার পোশাক পরে বের হচ্ছেন। আমি তো বাসাতেই যাচ্ছি। তবু একটা গোছানো ব্যাপার স্যাপার আছে তো। সেটা নয় হলেও চলবে, তুমি পারফেক্ট তো, সব কিছু পারফেক্ট আমার। হৃদির কোনো জবাব পেল না পরশ। শুধু চোখের চাহনিতে মারাত্মক রকমের সুখের ঝলকানি খুঁজে পেল। গাড়ির ঝাঁকুনিতে চোখ মেলে তাকায় হৃদি। নামো। পরশের কথায় একটু হকচকিয়ে যায় হৃদি। কি হলো? নামো। না মানে আমরা কি এসে গেছি? তো না, আসলে কি রাস্তায় বের হতেই বলবো তোমায়? হৃদি জানালার কাঁচ নামিয়ে বাইরে তাকিয়ে দেখল, ওরা হাসপাতালের সামনে এসে গেছে। ল্যাবেড, যেখানে ওর বাবা ভর্তি হয়ে আছে। ঝলমল করছে হৃদির কাজল রাঙা চোখ দুটি। সে তো ভাবতেই পারেনি পরশ তাকে আগে এখানে নিয়ে আসবে। পরশের প্রতিটা কাজে সত্যিই খুব মোহিত হয় হৃদি। বারবার যেন সত্যিকার মহৎ ভালোবাসার প্রতিচ্ছবি প্রকাশিত হয় প্রতিটা কাজে, প্রতিটা কথায়। কি ব্যাপার? বাইরে তাকিয়ে না থেকে নেমে আসো। চমকে উঠে হৃদি। এতক্ষণ খেয়াল করেনি পরশ যে গাড়ি থেকে নেমে গেছে। শুধু নেমে গেছে বললে ভুল হবে। গাড়ি থেকে নেমে ইতিমধ্যে দরজার দরজাও খুলে দিয়েছে যেন হৃদি নেমে আসে। গাড়ি থেকে নামে হৃদি পরশের চোখের আড়ালেই নিজের চোখের কোণা মুছে নিল। আশেপাশে অনেক লোক, তাই হৃদি চাইলেও পরশকে আঁকড়ে ধরতে পারছে না। অথচ ওর ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে পরশকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় ভালোবাসা জানানোর। কিন্তু সেটা এখন সম্ভব না, তাই হৃদি পরশের পিছু পিছু পা ফেলে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। চারপাশে কত লোক। অনেক বেশি কিছু চাই না ওদের। শুধু একটু ভালোভাবে নিঃশ্বাসটা নিতে চাইছে, কেউ বা আবার নিজের পায়ে হেঁটে বাথরুমে যাওয়ার জন্য সেবা আশা করছে। কত বিচিত্র এই পৃথিবী। কত চাওয়া পাওয়া আমাদের। মাঝে মাঝে তো তরকারিতে একটু লবণ বেশি পড়লেই অসন্তুষ্ট হই আমরা।
ঝাড়ি দেওয়া শুরু করি মায়েদের কিনা কোমরে ব্যথা নিয়েও আমাদের জন্য রান্না করেছেন। স্ত্রীদের গুণ নিয়েও প্রশ্ন তুলি, ঘটনা সামাল দিতে, অথচ সে হাতে এক গ্লাস পানি গড়িয়ে খায়নি, সে কি না বরের জন্য সিল্কি চুলগুলো খোপায় মুড়ে হাত পুড়িয়ে রান্না করছে। একটা নতুন শাড়ি না পেলেই বরের সাথে আরি ঝাঁঝালো গলায় বলে উঠি, তোমার তো আমার প্রতি কোনো ভালোবাসাই নেই, থাকলে সামান্য একটা শাড়ি চাইলাম সেটা দিলে না। বোকা আমরা, সত্যিই খুব বোকা। না হলে একটা 100 টাকা টপসের জন্য মায়ের সাথে রাগ করে ভাত খাওয়া বন্ধ করে দিই। যদি সত্যই বুদ্ধিমান হতাম, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের জন্য যখন বায়না ধরেও আশাটা পূরণ হয় না তখন জেদের বসে বাবার সাথে কথা বলা বন্ধ করতাম না। সবকিছুর আড়ালে যে ওদের কত চেষ্টা আর আশা লুকিয়ে আছে সেগুলো আমাদের চোখে পড়ে না। আমরা তো শুধু দোষারোপ করি আমাদের মাদের, স্ত্রীদের, বাবার আর বরেরও। অথচ তারা সবটা দিতে চেষ্টা করে যায় আমাদের জন্য। তবুও আমাদের কত রকমের অসন্তুষ্টি। অথচ হাসপাতালে পড়ে থাকা মানুষগুলো, তাদের কি চাই? না নতুন জামা, না নতুন ফোন। শুধু ভালোভাবে একটু শ্বাস নিতে চায়। নিজের পায়ে হেঁটে বারান্দায় পদচারণ করতে চায়। ডায়ালাইসিস না করেই প্রকৃতির ডাকে সাড়া দিতে চাই। কত রকমের চাওয়ার মাঝে তাদেরটা কতটা একটু তো বাঁচার আকুতি। অথচ আমরা কত ভালো আছি, তারপরও কত বিরক্তি। প্রতিটা রোগের দিকে তাকিয়ে হৃদির মনে আজ এসবই রেখা কাটছে। সবকিছুর পরও ওর বাবার কেবিনের সামনে এসে ভেতরে অজানা একটা ভয় কাজ করছে। মনের মধ্যে বারবার একটা প্রশ্নই উদিত হচ্ছে, সবকিছু ঠিকঠাক হবে তো? সাদাত, এই সাদাত, ওঠো সাদাত। উঠো, আমার কষ্ট হচ্ছে সাদাত। মুহূর্তেই চোখ মেলে তাকায় সাদাত। তার নৌসিনের কষ্ট হচ্ছে। আর সে নাকি ঘুমাবে। কি হয়েছে? হুম। কি কষ্ট হচ্ছে? ব্যথা করছে খুব। সাদাত নৌসিনের চোখমুখের ভাব দেখে বেশ বুঝতে পারল নৌসিনের খুব খারাপ লাগছে। নৌসিনের চোখ দুটো ভিজে এসেছে। এটাই তো হওয়ার ছিল। ডাক্তার তো সোজাসাপটা বলে দিয়েছিল এই কনসিভের প্রতিটা মুহূর্তে নৌসিনের শারীরিক অবনতি ঘটবে। কাঁদো না, খুব কষ্ট হচ্ছে তাই না? কেমন জানি উপরের দিকে চাপ লাগে। সাদাত নৌসিনকে আধশোয়া করে শুইয়ে দিল। মেডিসিন খাওয়ানোর পর বুকে নিয়ে মাথায় হাত রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ঘড়ির কাঁটায় রাত 3টা, অথচ নৌসিনকে বুকে নিয়ে সাদাত এখনো জেগে। যদিও নৌসিন বেশ খানিক আগে ঘুমিয়ে পড়ছে, তবুও সাদাত দু চোখের পাতা আর এক করেনি। যদি নৌসিন জেগে যায়, ওর যদি আবার কষ্ট হয়, তাহলে। তাই সাদাত বাকি রাতটুকু নৌসিনকে দেখেই পার করবে বলে সিদ্ধান্ত নিল। দরজার কড়া নাড়ানোর শব্দে চোখ মেলে তাকায় নৌসিন। নিজেকে সাদাদের বুকে আবিষ্কার করে। নৌসিন সাদাদের মুখের আভাস দেখে ধারণা করতে পারল যে তার সাদাত রাতে ঠিকমতো ঘুমায়নি। কারণ সাদাদের ঠিকমতো ঘুম না হলে মুখ কেমন একটা ফুলা ফুলা লাগে। তাই সাদাদের খুব কাছের লোকজন নিমিষেই সাদাদের সকালবেলার মুখ দেখে বলে দিবে পারবে সাদাত কতটা ঘুমিয়েছে। নৌসিন বিছানা ছেড়ে উঠে আসে। আজকাল শরীরটা বড্ড খারাপ থাকে। তাই পরের সকাল আর টের পায় না। পাবে কি করে? সারা রাত তো ঘুম আসে না। শেষ রাতে চোখ লেগে আসলে কি আর সকাল সকাল উঠা যায়? তাই পরের নামাজটা কাজা পড়ে নেয়। সাদাত কোনো ভোরে টের পেলেও নৌসিনকে ডাকে না। নিজে নামাজ পড়ে আবার শুয়ে পড়ে। আবার কখনো নৌসিনের জন্য জেগে থাকতে হলে ভোরে ঘুমায়। আর তারপর নৌসিনের সাথে কাজা আদায় করে নেয়। আজও কাজা নামাজ আদায় করতে হবে নৌসিনকে। ফ্রেশ হয়ে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়াল করল সাদাত উঠে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নৌসিনের দিকে। নৌসিন টাওয়ালটা খাটে রেখে বলল, কি, তুমি উঠে গেছো? ডাকোনি কেন আমায়? তুমি তো সারা রাত ঘুমাওনি। তো তোমার সমস্যাটা কি? বেশি পাকনামো করো তাই না? শরীর ভালো না আর তুমি একা একা চলাফেরা করছো। শরীর আর হবে না। ও, বললাম তো সরি। আর হবে না। কোনো রাগ করছো? কোনো জবাব না দিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল সাদাত। আর নৌসিন সাদাদের রাগ ভাঙতে আতলো করে বা গালে একটা চুমু দিয়ে দিল। অবাক চোখে তাকায় সাদাত। কি হলো এটা? ব্যাস, রাগ কমে গেল। আচ্ছা, ঘুমেবার যাও, অজু করে আসো, নামাজ পড়ব। হাসলো সাদাত। নৌসিনের কপালে একটা চুমু দিয়ে চলে যাচ্ছিল সে। পেছনে থেকে নৌসিন বলে উঠল,
আরে সাদাত, তুমি তো পুরো গলদ করে দিলে। বিস্ময়ে তাকায় সাদাত। ব্রুকুচকে জিজ্ঞাসা করল, কি করলাম? নৌসিন পেটে হাত রেখে বলল, বাবু তো রাগারাগি শুরু করেছে। বলছে পাপাই শুধু মাম্মাকেই আদর করে, আমাকে তো করে না। খুব রাগ করছে, এখন কি হবে? সাদাত তো নৌসিনের কথায় পুরো থ। ও ভাবতেই পারেনি নৌসিন এমন কিছু বলবে। মুচকি হেসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। নৌসিনের কোমরের দুপাশে হাত রেখে বলল, মাম্মি রাগ করেছ? আম সরি পাপা। আর হবে না। এই যে তোমাকে আদর করে দিচ্ছি। অসংখ্য চুমু দিচ্ছে সাদাত নৌসিনের পেটে। প্রথমে নৌসিন শিহরিত হলেও পরে সাদাদের পাগলামো দেখে না হেসে পারছে না। রীতিমতো হাঁপিয়ে উঠেছে হাসতে হাসতে। উফো, সাদাত আর না। বাবুর মনে হয় সুরসুরি লাগছে, ছাড়ো ছাড়ো, আর আদর চায় না ওর। সাদাত তবু ছাড়ছে না। কিন্তু হাসতে হাসতে হঠাৎ নৌসিনের কাশি শুরু হয়ে যায়। ভয় পেয়ে যায় সাদাত। তড়িগড়ি করে উঠে বসে নৌসিনের পাশে। ও মাই গড প্লিজ, এই পানিটুকু খাও। নৌসিন যেন পানি খেয়ে বাঁচল। কিন্তু হাজার কষ্টের মাঝেও কাশি থামা মাত্রই আবারও হাসতে শুরু করল। সাদাদের মুখে এখন চিন্তার ভাবটা নেই, কিন্তু নৌসিন আবারও হাসতে শুরু করাই কিছুটা বিরক্ত নিয়ে বলল, নৌসিন, কি হচ্ছে? আবার কাশি শুরু হবে তো? হবে না, হবে না। হাসি থামাও বলছি। ওকে ওকে, তবুও রাগ করো না। সাদাত ওয়াশরুমে চলে গেল। দুজনে নামাজ পড়ল একসাথে। সাদাত জায়নামাজ দুটো ভাঁজ করে তুলে রাখল। আর নৌসিন কি যেন মনে করে, সোফায় বসে মিটমিটি হাসছে। কি ব্যাপার? আবার হাসছো যে? চুলের বেনুনি খুলছে নৌসিন। বলল, এদিকে আসো, মাথায় তেল দিয়ে দাও। সাদাত আজকাল এই কাজটা খুব ভালো পারে। যখনই নৌসিনের মাথা ধরে, তখনই যত্ন সহকারে তেল মালিশ করে দেয়। আজও তাই করছে। সাদাত, বলো, বাসায় যাব, অরূপকে কতদিন হলো দেখি না। তুমি তো রোজ গিয়ে সবার সাথে দেখা করে আসছো, আমি তো পারছি না। আচ্ছা, আজ বিকালে চলো যাব। সত্যি? হ্যাঁ। ওহু, তোমাকে তো আর একটা কথা বলাই হয়নি। কি কথা? কাল রিদি আপু আর পরশ ভাইয়া হসপিটালে গিয়েছিল। প্রথমে ওয়ালিদ ভাইয়া নাকি রাগারাগি শুরু করেছিল। তারপর আপু কিভাবে কিভাবে যেন মানিয়ে নিয়েছে। যাক, মানলেই হলো। কে বলল তোমায়? রাফসা ভাবি। আমার যে কথাটা শুনে কি যে ভালো লাগছিল। জাস্ট বলে বুঝাতে পারবো না। তা হবেই। এখন ওদের বিষয় ওদের ভাবতে দাও, আপাতত তোমার আমার কথা ভাবো। উম এভাবে মুখ ভেঙচি দিলে মুখ বেঁকে যাবে। তেল দেওয়া তো শেষ। চলো এবার খেতে হবে। শ্বশুর বাড়িতে আছে সাদাত। অথচ নৌসিনের সমস্ত দেখাশোনা সে নিজে করছে। নৌসিনের মা আর ভাবির কিচ্ছু করতে হচ্ছে না। এই নিন তো, খেয়ে দেখুন চাটা কেমন হয়েছে। কাজ করছি। ধুর, রাখুন আপনার কাজ। আগে চাটা একটু চেকে দেখুন কেমন হয়েছে। এবার পরশ চোখ ফেরায় হৃদির দিকে। এতক্ষণ ফাইলে পড়েছিল। আমি কখন চায়ের কথা বললাম? আরে, আমি আপনার জন্য চা বানাইনি। মা বাবার জন্য করলাম। আপনি তাড়াতাড়ি একটু টেস্ট করুন। কেমন হয়েছে আমি তো জানি না। আর বানায়নি তো? সেটা তো তুমি নিজেও দেখতে পারতে। উফো, আপনি না সব সময় কথা বাড়ান। আমি তো দুধ চা কোনো দিন খাই না। ও তাই বলো? পরশ হৃদির হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল। তারপর হৃদির দিকে কেমন একটা ভাব করে তাকালো। হৃদি বুঝতে পারছে না কি বুঝাতে চাইছে পরশ। তাই প্রশ্ন করল, ভালো হয়নি না? তুমি করেছো এটা? মাথা নিচু করে জবাব দিল হৃদি। হ্যাঁ। মুচকি হাসল পরশ। চাটা হৃদির হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও দিয়ে আসো তোমার শাশুড়ি মাকে। অনেক ভালো হয়েছে। মুহূর্তেই মুখ তুলে তাকায় হৃদি। পরশের মুখ দেখে বুঝতে পারল যে পরশ ফাজলামো করছে না। মুখে বিশ্বজয়ের হাসি এনে একরকম ছুটে বেরিয়ে আসলো চা হাতে। চেয়ে রইল পরশ। সত্যি মন দিয়ে করলে সবকিছু সম্ভব। ঠিক যেমন কাল হৃদি মনের জোরে নিজের শাশুড়ির মান একটু হলেও ভাঙাতে পেরেছে। যদিও শাশুড়ি পুরোটা গোলেনি, তারপরও তো এ বাড়িতে যে এসেছে, এই অনেক। হৃদি খুব সুন্দর করে মাথায় কাপড় টেনে শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে গেল। প্রতিটা পা ফেলছে, আর মনের মাঝে ধুকধুক শব্দটা যেন আরো তীব্র হয়ে উঠছে। যদি না খায় ওর শাশুড়ি, শ্বশুর তো খাবে। কিন্তু হৃদি তো এসব কিছু করছে শাশুড়ির মন পাওয়ার জন্য।
এক মা ছেড়ে এসেছে অন্য মায়ের কাছে। সে মাই যদি দূরে ফেলে রাখে তাহলে কার ভালো লাগে। দরজায় পা রাখল হৃদি। মনে অনেক সাহস এনে রোমে উকি দিল। তার শ্বশুর খবরের কাগজ পড়ছে, আর শাশুড়ি জানালার বাইরে তাকিয়ে কিছু একটা দেখছে। গলাটা একটু ঝেড়ে নিয়ে হৃদি বলল, মা আসবো। হৃদি শাশুড়ি শুধু পেছনে ফিরে একটু দেখল, আর কিছু বলল না। খুব খারাপ লাগলো হৃদির, তবু নিজেকে সামলে নিল। হৃদির শ্বশুর বুঝতে পারল ব্যাপারটা, তাই ঘটনা সামলাতে বলল, আরে হৃদি মা যে, এসো এসো। শ্বশুরের ডাকে সমস্ত কষ্ট ভুলে হৃদি হাসি মুখে ঘরে ঢুকল। আসলে চা। হৃদি আই কিছু বলার আগেই পরশ মা বিছানায় বসতে বসতে বলল, চা করে এনেছো? পারো করতে? আমি তো ভেবেছি শুধু নষ্টামিই করতে পারো। ধূপ করে উঠল হৃদির বুকটা। এই আঘাত নিতে না নিতেই পরশের মা আবারও ঝাঝালো কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না তোমার? একজনের সাথে ছিছি মুখে আনতেও লজ্জা করছে। হৃদি চোখ দিয়ে পানি পড়ছে। সবকিছুর পরও হৃদি নিজের মায়ের মতো শাশুড়ির মুখে এসব আশা করেনি। পরশের বাবা রাগী চোখে তাকালো পরশের মায়ের দিকে। থামবে তুমি? বেশি বকে ফেলছো কিন্তু। কি আর বেশি বকলাম গো? নেহাত কালকে হাতে পায়ে ধরেছিল। একমাত্র ছেলের বউ, তাই না? আসলে ছেলে দুঃখ পেতে পারে, তাই এসেছি। আর ও কি না এখন এসেছে চা নিয়ে? আমার না জাস্ট সহ্য হচ্ছে না এসব। কত ভালোবেসে নিজের হাতে আংটি পরিয়ে এলাম, আর সে মেয়ে কি না? হৃদির এবার লজ্জা লাগছে। ওর শাশুড়ি কতটা আশা নিয়ে ওকে ঘরের বউ করে আনতে চেয়েছিল, আর ও কি না কিভাবে এলো? না কাঁদলে চলবে না, একটু বলতেই পারেন উনি। এতে যদি মায়ের মনটা একটু শান্তি পায়। হৃদি কাপা কাপা হাতে সাইড টেবিলে ট্রেটা রেখে চলে আসলো। বুঝতে পারছে ওর শাশুড়ি এখন কাঁদবে। নিজেকে একটা মাত্র ছেলের বউকে এসব বলে যে উনিও শান্তি পাচ্ছেন না, তাই দুঃখ ভুলার সুযোগ দিয়ে চলে আসলো হৃদি। এখন রুমে যাওয়া যাবে না। রুমে ঢুকলেই পরশকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করবে। আর পরশ যা ছেলে, কান্নার কারণ না জেনে ছাড়বে না। আর সব কিছু শোনার পর পরশের খুব একটা ভালোও লাগবে না। তাই হৃদি পা বাড়ালো দাদি শাশুড়ির ঘরের দিকে। এই মানুষটা সব জেনেও হৃদিকে খুব করে মেনে নিয়েছে। তার বক্তব্য, ভুল যখন করছে সে ভুল ওর জামাইই শোধরে দিক। এমন সোনার চাঁদ মুখ উনি হারাতে চান না। তার নাতির জন্য নাকি এই মেয়ে ছাড়া আর কেউ নেই। হৃদিকে ঘরে ঢুকতে দেখে পরশের দাদি বলে উঠে, কি রে ছুরি, আমার ঘরে তুই? কেন গো বুড়ি, আসতে পারি না বুঝি? তোর জামাই ঘরে, আর তুই আমার ঘরে। তোমার জামাই যখন ছিল তখন কি তুমি সারাক্ষণ তার সাথেই শুয়ে বসেছিলে নাকি গো? হাই রে ছুরি, কয় কি? লজ্জা শরম নাইলো তোমার? ওর থাকলে তো আমার থাকবে। অট্ট হাসি হাসল পরশের দাদি। তারপর হাসি থামিয়ে বলল, কি রে, শাশুড়ির কথায় মনে লাগছে? চমকে উঠল হৃদি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। পান আনতে যাচ্ছিলাম, সব শুনতে পেলাম। এতক্ষণ শক্ত থাকতে পারলেও এবার আর পারল না হৃদি। হাউমাউ করে কাঁদতে শুরু করল। পরশের দাদি বেশ বুঝিয়ে শুনিয়ে মান মানল হৃদির। হৃদি সত্যই খুব অনুতপ্ত, সেটা বেশ ভালোই বুঝতে পারল সে। আর হৃদিকে যে সব ভুলে সবার সাথে নতুন করে জীবন গড়তে চায় সেটাও বেশ বুঝতে পারছেন তিনি। তাই তো হৃদিকে সংসার গড়ার দারুণ একটা টিসপোস দিয়ে দিল। আর টিসপোসটা শোনা মাত্রই হৃদি লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল। অথচ কোনো এক মহাসুখে মুখে দীপ্তমান হলো মিষ্টি একটা হাসি। হয়েছে, যা যা, আসল কাজটা কর। হৃদি কোনো কথা না বলে মুচকি হেসে দ্রুত বেরিয়ে আসলো ঘর থেকে। মনে তার নতুন আশার আলো ফুটেছে। নতুনভাবে গড়বে সবকিছু। চলবে। গল্প প্রেমঘর, নবম পর্ব। লেখনীতে নার্গিস সুলতানা রিপা।